ড্রয়িং রুমের ভারী পর্দা ভেদ করে আসা শেষ বিকেলের আলোয় ঘরটা থমথমে হয়ে আছে। দামি কাঠের সোফায় পাশাপাশি বসে আছে দুটো পরিবার। পরিবেশটা শান্ত, কিন্তু বাতাসের প্রতিটি কণা যেন চাপা উত্তেজনার ভারী স্থির। এক পাশে আয়ান, তার বড় ভাই রাশেদ আর তাদের বাবা মা। অন্য পাশে নাফিসা, তার ছোট বোন সাদিয়া, রাশেদের স্ত্রী এবং তাদের বাবা মা। নীরবতা ভাঙলেন সাদিয়ার বাবা। দেখুন, আমরা তো এখন আর আলাদা দুটো পরিবার নই। সাদিয়ার পর এখন যদি নাফিসার বিয়েটাও আপনাদের ঘরেই হয়, তাহলে সম্পর্কটা আরো মজবুত হবে। প্রস্তাবটা অবশ্য ভালো। নাফিসা মা আমাদের চেনা জানা, এমন লক্ষ্মী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আসল সিদ্ধান্তটা তো বাচ্চাদের। কথাটি শেষ করে তিনি আয়ানের দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে ঘরের সবার দৃষ্টি ঘুরে গেল আয়ানের উপর। আয়ান আর চোখে একবার নাফিসার দিকে তাকালো। সেই একই রকম শান্ত, ব্যক্তিত্ব সম্পন্ন মুখ। 3 বছর ধরে এই মুখটা সে ভাবির বড় বোন হিসেবেই চিনে এসেছে। নাফিসা আপা সম্বোধনটা তার ঠোঁটের আগে চলে আসতে গিয়েও থেমে গেল। রাশিদ আয়ানের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, কিরে, তুই কিছু বলছিস না কেন? একেবারে পাথর হয়ে গেলি। আয়ানের গলা দিয়ে স্বর বের হলো না। সে প্রায় শোনা যায় না এমন গলায় উত্তর দিল, ভাই, এটা কি হচ্ছে? আমি কি বলবো? যা সত্যি তাই বলবি, তবে বাবার মুখের দিকে একবার তাকিয়ে দেখিস। আয়ান তার বাবার মুখের দিকে তাকালো। সেখানে একটা চাপা অনুরোধ আর প্রত্যাশা স্পষ্ট। সে মুখ ফিরিয়ে নিল। এবার আয়ানের মা পরিস্থিতি সহজ করতে চাইলেন। তোমরা দুজনে একটু একা কথা বলে নাও, ছাদে চলে যাও, সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। প্রস্তাবটা পেয়ে আয়ান যেন হাঁফ ছেড়ে বাঁচল। সে প্রায় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। নাফিসা একটু ইতস্তত করে। শাড়ির আঁচলটা ঠিক করতে করতে উঠে দাঁড়ালো। দুজনে নীরব পদক্ষেপে ছাদের সিঁড়ি ভাঙার শব্দটাও ঘরের ভেতর অস্বাভাবিক জোরালো শোনালো। ছাদে তখন শেষ বিকেলের হালকা বাতাস। টবে লাগানো হাসনাহেনা ফুলের মৃদু গন্ধ ভেসে আসছে। রেলিং ধরে দাঁড়ালো দুজন। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। অস্বস্তিকর নীরবতা ভাঙল আয়ানি। আপনি মানে তুমি কি এই প্রস্তাবে রাজি? প্রশ্নটা করেই আয়ানের মনে হলো আপনি থেকে তুমিতে আসাটা বড্ড তাড়াহুড়ো হয়ে গেল। নাফিসা সরাসরি তার দিকে না তাকিয়ে দূরের আকাশ দেখতে দেখতে শান্ত গলায় বলল, আমি রাজি হওয়া বা না হওয়ায় কি কিছু এসে যায়? বাবা মা যা ভালো মনে করবেন তাই হবে। এটা তোমার জীবন, তোমার মতামতটাই তো সবচেয়ে জরুরি। নাফিসা এবার আয়ানের দিকে ফিরে তাকালো। আমার বয়স 31, আয়ান। একটা বিয়ে ভেঙে যাওয়ার পর আমার জীবনের জরুরি অজরুরি বিষয়গুলো খুব সাদামাটা হয়ে গেছে। এখন শুধু পরিবারের সম্মান আর শান্তিটাই বড় কথা। আমি জানি, কিন্তু আমি তো আপনার মানে সাদিয়া ভাবির দেবরের মতো, তোমার চেয়ে 5 বছরের ছোট। নাফিসা একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল। সম্পর্ক তো বদলায় আয়ান। আজ যে দেবর কাল সে স্বামী হতেই পারে। আর বয়স 5 বছর খুব বেশি কিছু নয়। আসল হলো বোঝাপড়া। তুমি আমার সাথে বোঝাপড়া করতে পারবে, যার জগৎটা তোমার জগৎ থেকে একদম আলাদা? নাফিসা হালকা হাসলো। সে হাসিতে কোনো উচ্ছ্বাস নেই, আছে এক ধরনের বিষণ্ণতা। পারবো কিনা জানি না, চেষ্টা করতে হবে, তোমাকেও আমাকেও। এখন বলো, তুমি কি রাজি? তোমার কোনো স্বপ্ন নেই? নিজের জীবন সঙ্গীকে নিয়ে কোনো কল্পনা নেই? প্রশ্নটা আয়ানের বুকে এসে বিঁধল। সে কি উত্তর দেবে? তার কল্পনার বউ চঞ্চল, হাসি খুশি, ঠিক তার বয়সী। আর নাফিসা তার ঠিক বিপরীত, শান্ত, স্থির, গম্ভীর। কল্পনা তো সবারই থাকে, কিন্তু বাস্তবতার সামনে কল্পনা কখনো কখনো ফিকে হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে হাতে দুটো চায়ের কাপ নিয়ে সাদিয়া ছাদে এলো। কিরে আপু আর আয়ান ভাই, আপনাদের এত কিসের মিটিং? নিচে তো সবাই টেনশনে আছে। সিদ্ধান্ত কি হলো? নাফিসা সাদিয়ার হাত থেকে চায়ের কাপটা নিল। আমাদের কথা শেষ। সাদিয়া উৎসুক চোখে আয়নার দিকে তাকালো। তাহলে ফাইনাল ডিসিশনটা কি, হ্যাঁ নাকি না? সাদিয়া উৎসুক চোখে আয়ানের দিকে তাকালো। আয়ান একবার নাফিসার শান্ত মুখের দিকে তাকালো। সেই মুখে কোনো আবেদন নেই, প্রত্যাশা নেই, এক অদ্ভুত শূন্যতা। হয়তো এই শূন্যতাটাই আয়ানকে স্পর্শ করলো। তার মনে হলো এই মানুষটার জীবনে হয়তো আর হারানোর কিছু নেই। সে সাদিয়ার দিকে তাকিয়ে বলল, বড়রা যা ভালো মনে করবেন আমার তাতে কোনো আপত্তি নেই। কথাটা আয়ানের মুখ থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে সাদিয়ার মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। সাদিয়া প্রায় দৌড়ে নিচে চলে গেল। ছাদে আবারও নেমে এলো দুজন মানুষ আর তাদের ঘিরে থাকা একরাশ নীরবতা।
নাফিসা অবাক চোখে ফিসফিস স্বরে জিজ্ঞেস করলো। তুমি সত্যিই রাজি সবকিছু জেনে শুনে? আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। হয়তো এটাই হওয়ার ছিল। ভেবে দেখো আয়ান, পরে আফসোস করবে না তো? আয়ান এবার নাফিসার চোখের দিকে সরাসরি তাকালো। আফসোস হবে কিনা সেটা তো সময় বলবে, কিন্তু আজ না বলে দিলে আমার বাবা মা যে কষ্টটা পেতেন সেটার জন্য হয়তো সারা জীবন আফসোস করতে হতো। সূর্যটা ততক্ষণে পুরোপুরি ডুবে গেছে। ছাদের এক কোণে লাগানো সোলার লাইটটা মৃদু আলো ছড়াতে শুরু করেছে, যেন এক নতুন কিন্তু অনিশ্চিত সম্পর্কের প্রথম প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে। নিচে তখন মিষ্টি মুখের আয়োজন চলছে তাদের জীবনে। আর ছাদে দুটো মানুষ দাঁড়িয়ে আছে তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের বোঝা কাঁধে নিয়ে। যে সিদ্ধান্তের পেছনে যুক্তি বা আবেগের চেয়ে পরিস্থিতির চাপই ছিল বেশি। বিয়ের পর 3টে দিন কেটে গেছে, 3টে দিন আর 3টে রাত। আয়ান আর নাফিসার জীবনটা একটা অদ্ভুত নাটকের মঞ্চ হয়ে আছে। দিনের বেলা পরিবারের সামনে তারা সুখী দম্পতি, কিন্তু রাতের বেলা ঘরের দরজা বন্ধ হলেই দুজনের মাঝে নেমে আসে এক শীতল অদৃশ্য দেয়াল। আয়ান বারান্দার ইজি চেয়ারে আর নাফিসা বিছানার এক কোণে। এই ছিল তাদের অলিখিত নিয়ম। আজ সকালে নাস্তার টেবিলে সেই নিয়মে যেন একটা বোমা ফাটানো হলো। তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। শুধু সারপ্রাইজ না, একটা শখ বলো। কি ব্যাপার ভাই? আমি আর সাদিয়া মিলে তোদের হানিমুনের ব্যবস্থা করেছি শ্রীমঙ্গলের একটা টি রিসর্টে। আজ দুপুরে রওনা দিতে হবে। আয়ানের হাত থেকে চামচটা প্রায় পড়েই গিয়েছিল। সে নাফিসার দিকে তাকালো। নাফিসার শান্ত মুখেও প্রথমবারের মতো স্পষ্ট বিস্ময় আর অস্বস্তির ছাপ। কিন্তু এত তাড়াতাড়ি? আরে আপু, তাড়াতাড়ি কি আছে? তোরা দুজন একটু একা সময় কাটাবি, একে অপরকে জানবি বুঝবি। যা, তাড়াতাড়ি গিয়ে ব্যাগ গুছিয়ে নেই। বড়দের আদেশের উপর কথা বলার সুযোগ নেই। আধা ঘন্টার মধ্যে দুটো ছোট ব্যাগ নিয়ে তারা গাড়িতে ড্রাইভ করছে আয়ান নিজেই। রিসোর্টের রাস্তাটা শহর ছেড়ে গ্রামের দিকে ঢুকতেই দুপাশের দৃশ্যপট বদলে গেল। সবুজ চা বাগান আর উঁচু নিচু টিলা, কিন্তু গাড়ির ভেতরের আবহাওয়া বাইরের প্রকৃতির ঠিক উল্টো। দুজনের মাঝে চলছে একদম বন্ধ করা নীরবতা। তোমার ভালো লাগছে? কি? এই যে চা বাগান, পাহাড়। সুন্দর। ব্যাস এইটুকুই। নাফিসার সংক্ষিপ্ত উত্তরে কথোপকথন বাড়ানোর আর কোনো পথ খুঁজে পেল না আয়ান। সে গাড়ির মিউজিক প্লেয়ারটা অন করে দিল। নির্জন রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলল। জিপিএস বলছে আর মাত্র আধ ঘন্টার পথ, কিন্তু আকাশটা হঠাৎ করেই কালো মেঘে ঢেকে যেতে শুরু করেছে। মনে হচ্ছে ঝড় উঠবে। রিসোর্টে পৌঁছানোর আগে শুরু হলেই হলো। নাফিসার কথা শেষ হতে না হতেই গাড়ির ইঞ্জিনটা অদ্ভুত একটা শব্দ করে দুবার ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আয়ান আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। সর্বনাশ! কি হয়েছে? গাড়ি স্টার্ট নিচ্ছে না। আয়ান গাড়ি থেকে নেমে বনেট খুলে কিছুক্ষণ এটা সেটা দেখার ব্যর্থ চেষ্টা করলো। ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে। চারপাশে যতদূর চোখ যায় শুধু চা বাগান আর নির্জনতা। কোনো বাড়িঘর বা দোকানপাট চোখে পড়ছে না। কোনো নেটওয়ার্ক নেই। এখন কি হবে? নাফিসা শান্তভাবে গাড়ি থেকে নামলো। বৃষ্টির ফোঁটা তার চুল ভিজিয়ে দিচ্ছে। এখানে এভাবে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। সামনে নিশ্চয়ই কোনো গ্রাম বা লোকালয় আছে, আমাদের হাঁটতে হবে। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে যদি রাস্তা ভুল হয়? তাহলে এখানে রাত কাটাতে হবে গাড়ির মধ্যে। কোনটা ভালো? আয়ান দেখলো নাফিসা ভয় পাওয়ার বদলে অসম্ভব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাচ্ছে। এই অচেনা নাফিসাকে দেখে সে একটু অবাক হলো। গাড়ি লক করে তারা হাঁটতে শুরু করলো। বৃষ্টিটা ততক্ষণে বেশ জোরে নেমেছে, আর মুহূর্তেই চারপাশটা ঘন অন্ধকারে ঢেকে গেল। তোমার ঠান্ডা লাগছে? একটু। আয়ান এক মুহূর্ত দ্বিধা করলো না। নিজের গায়ে জ্যাকেটটা খুলে নাফিসার কাঁধের উপরে জড়িয়ে দিল। নাফিসা চমকে তার দিকে তাকালো। মোবাইলের টর্চের আলোয় আয়ানের ভেজা মুখটা দেখা যাচ্ছে। সেই মুখে দুশ্চিন্তার বদলে ফুটে উঠেছে এক ধরনের দৃঢ়তা। আর তুমি? আমার অভ্যাস আছে। পাহাড়ি রাস্তা বৃষ্টির জলে বিপজ্জনক পিচ্ছিল হয়ে আছে। হঠাৎই পা পিছলে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নিল নাফিসা। আয়ান সঙ্গে সঙ্গে তার হাতটা শক্ত করে চেপে ধরল। সাবধানে, আমার হাত ধরো। নাফিসা ইতস্তত করল, কিন্তু পর মুহূর্তে আয়ানের হাতটা ধরল। একটা অচেনা পুরুষের প্রথম স্পর্শ, কিন্তু এই মুহূর্তে সে স্পর্শে কোনো অস্বস্তির চেয়ে নির্ভরতাই যেন বেশি। চারিদিকে ঝড়ো বাতাস আর বৃষ্টির ঝমঝম শব্দ। তার মাঝে দুটো মানুষ হাত ধরে এগিয়ে চলেছে এক অজানা আশ্রয়ের খোঁজে। বেশ কিছুক্ষণ হাঁটার পর দূরে একটা টিমটিমে আলো দেখা গেল। ওই দেখো আলো।
আলোটা লক্ষ্য করে তারা এগিয়ে গিয়ে দেখল ওটা একটা পুরনো পরিত্যক্ত বাংলো। সম্ভবত চা বাগানের ম্যানেজারের ছিল এক সময়। দরজাটা ভাঙা, ভেতরে ভুতুরে পরিবেশ। কিন্তু এই মুহূর্তে ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য ইচ্ছে ভালো আশ্রয় আর হয় না। এখানেই থেকে যাই, সকাল হওয়ার আগে বের হওয়াটা ঠিক হবে না। বাংলোর ভেতরে একটা মাত্র ভাঙা চেয়ার ছাড়া আর কিছুই নেই। আয়ান আর নাফিসা দেয়ালের এক কোণে একে অপরকে ঘেঁষে বসলো। দুজনের শরীরে ঠান্ডা আর ভেজা। বাইরে তখন প্রকৃতি যেন তাণ্ডব চালাচ্ছে। ভয় লাগছে? না, তুমি আছো তো। আয়ানের চোখের দিকে তাকিয়ে নাফিসার এই সহজ স্বীকারোক্তি আয়ানের বুকের ভেতর যেন একটা ঝড় তুলে দিল। এই প্রথম নাফিসার কণ্ঠে সে অধিকার আর নির্ভরতার সুর শুনতে পেল। সে দেখল ঠান্ডায় নাফিসার ঠোঁট কাঁপছে। তুমি খুব কাঁপছো। ঠিক হয়ে যাবে। আয়ান আর কিছু বলল না। সে নাফিসার আরো কাছে সরে এলো। তারপর দুটো হাত দিয়ে নাফিসার কাঁধটা জড়িয়ে তাকে নিজের বুকের কাছে টেনে নিল। নাফিসা প্রথমে শক্ত হয়ে গেল, কিন্তু পর মুহূর্তে আয়ানের বুকের উষ্ণতায় নিজেকে সঁপে দিল। আয়ানের হৃৎপিণ্ডের শব্দ সে স্পষ্ট শুনতে পাচ্ছে। বাইরে তখনও তুমুল বৃষ্টি, কিন্তু বাংলোর ভেতরের এই ছোট্ট কোণটায় দুটো শরীর আর দুটো মন যেন একে অপরের উষ্ণতায় এক নতুন আশ্রয় খুঁজে পেয়েছে। আয়ান আলতো করে তার ভেজা চুলে হাত বুলালো। সবকিছু ঠিক হয়ে যাবে নাফিসা, আমি আছি। নাফিসা কোনো উত্তর দিল না, শুধু আয়ানের শার্টটা আরো শক্ত করে আঁকড়ে ধরল। আজকের এই ঝড় শুধু বাইরের প্রকৃতিতেই নয়, তাদের দুজনের সম্পর্কে শীতল দেয়ালেও যেন প্রচন্ড জোরে আঘাত হেনেছে। ভাঙা বাংলোর ভেতরে ঝড়ের শব্দই তখন একমাত্র সঙ্গী। আয়ান নাফিসাকে নিজের বুকের কাছে শক্ত করে ধরে রেখেছে। নাফিসার শরীরের কাঁপুনি ধীরে ধীরে আয়ানের শরীরের উষ্ণতায় কমে আসছে। আয়ান তার ঘাড়ের কাছে নাফিসার গরম নিঃশ্বাস অনুভব করতে পারছে। এই অনুভূতিটা অচেনা কিন্তু তীব্র। ঠান্ডা কি একটু কমেছে? নাফিসা আয়ানের বুক থেকে আলতো করে মাথাটা সরিয়ে ওর মুখের দিকে তাকালো। মোবাইলের টর্চের আলোটা দেয়ালে প্রতিফলিত হয়ে ওদের মুখে এসে পড়েছে। দুটো মুখ একে অপরের খুব কাছে। আয়ানের দৃষ্টি অজান্তেই নেমে এলো নাফিসার ভিজা ঠোঁটের উপর। এক মুহূর্তের জন্য সময় যেন থমকে গেল। প্রায় শোনা যায় না এমন গলায়। নাফিসা। আয়ানের আর কিছু বলল না। সে খুব ধীরে খুব আলতো করে নাফিসার দিকে ঝুঁকলো। নাফিসা বাধা দিল না, তার চোখ দুটো বন্ধ হয়ে এলো। আয়ান ওর ঠোঁটে নিজে ঠোঁট ছোঁয়ালো। প্রথমে স্পর্শটা ছিল খুব নরম, খুব দ্বিধান্বিত, যেন অনুমতি চাওয়া, যেন উষ্ণতা ভাগ করে নেওয়া। কিন্তু পর মুহূর্তেই যখন নাফিসার হাত আয়ানের শার্টের কলারটা শক্ত করে আঁকড়ে ধরল, সেই দ্বিধা আর রইল না। সিনিয়র বিআইন, ছোট বোনের দেবর, এই সমস্ত সামাজিক পরিচয়গুলো যেন বাইরের ঝড়ের সাথে উড়ে গেল। আয়ানের চুম্বন গভীর থেকে গভীরতর হলো। দীর্ঘ আবেগময় এক চুম্বন। দুজনের ভেতরে সমস্ত জমানো দ্বিধা, ভয় আর সংকোচ যেন এই এক চুম্বন গলে বেরিয়ে গেল। দুজনেই যখন একে অপরের থেকে বিচ্ছিন্ন হলো, তখন দুজনেই হাঁপাচ্ছে। আয়ান নিজের কপালটা নাফিসার কপালে ঠেকিয়ে রাখলো। আমি দুঃখিত যদি আমার ভুল হয়ে থাকে। নাফিসা আয়ানের ঠোঁটের উপর নিজের আঙ্গুল রাখলো। চুপ। এবার নাফিসা নিজেই আয়ানের দিকে ঝুঁকলো। ওর ঠোঁটে আলতো করে একটা চুমু খেলো। সেই চুমুতে কোনো আবেগ ছিল না, ছিল কৃতজ্ঞতা, ছিল নির্ভরতা। আয়ান হাসলো। সে আলতো হাতে নাফিসার মুখটা তুলে ধরলো। ওর কপালে, ওর দুই চোখে, ওর গালে ছোট ছোট চুমু এঁকে দিল। প্রতিটি চুম্বনে যেন বলে দিচ্ছিল, তুমি আমার, শুধু আমার। সে রাতে আর কোনো কথা হলো না। দুজন দুজনের উষ্ণতায় একে অপরের বাহু বন্ধনে জড়িয়ে কখন যে ঘুমিয়ে পড়লো তা তারা নিজেরাই জানে না। সকালের নরম আলো ভাঙা জানালা দিয়ে ভেতরে এসে পড়তে আয়ানের ঘুম ভাঙল। সে দেখল নাফিসা তার বুকের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ভোরের আলোয় তার মুখটা আশ্চর্য মায়াবী লাগছে। আয়ান অপলক চোখে চেয়ে রইল। এই কি সেই গম্ভীর কঠিন ব্যক্তিত্বের নাফিসা? ভালোবাসার স্পর্শে মানুষটা যেন রাতারাতি বদলে গেছে। নাফিসার ঘুম ভাঙল। আয়ানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে লজ্জা পেল। সকাল হয়ে গেছে। আমার জীবনের সবচেয়ে সুন্দর সকাল। আয়ান ঝুঁকে পড়ে নাফিসার ঠোঁটে আলতো করে চুমু খেলো। নাফিসার মুখটা লজ্জায় লাল হয়ে গেল। চলো, এখন উঠতে হবে। আর কিছুক্ষণ থাকি না? কেউ দেখে ফেললে কি ভাববে? ভাববে এক স্বামী তার বউকে ভালোবাসছে, এর বেশি আর কি ভাবার আছে? নাফিসা আর কিছু বলতে পারল না। আয়ানের দুষ্টুমি ভরা চোখের দিকে তাকিয়ে সে শুধু হাসলো।
বাংলো থেকে বেরিয়ে মূল রাস্তায় আসতে একজন চা শ্রমিকের সাথে তাদের দেখা হলো। তার ফোন থেকে রিসোর্টে খবর দেওয়া হলো। ঘন্টা খানেকের মধ্যে রিসোর্টের জিপ এসে তাদের নিয়ে গেল। রিসোর্টের কটেজে ঢোকার পর তারা অবাক। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, বিছানার উপর গোলাপের পাপড়ি দিয়ে লেখা স্বাগতম। দরজাটা বন্ধ করে দিয়ে কি অদ্ভুত, তাই না? কি? কাল রাতে আমরা একটা ভাঙা ঘরে ছিলাম, একটা ঝড় আমাদের এক করে দিল, আর আজ এত আয়োজন। আমার কিন্তু এই ভাঙা ঘরটাই বেশি ভালো লেগেছে। আয়ান হাসলো। সে 2 হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরলো। কেন? কারণ ওই ঝড়টা না এলে, ওই রাতটা না এলে আমি হয়তো কোনোদিনই তোমাকে জানতে পারতাম না। নাফিসাকে নিজের আরো কাছে টেনে নিয়ে এখনো কি সবটা জানতে পেরেছো? আয়ানের চোখের দিকে তাকিয়ে না, তবে বাকি জীবনটা তোমাকে জানার জন্যই রেখে দিলাম। আয়ান আর কোনো কথা বলল না। সে নাফিসার ঠোঁটে গভীর এক চুমু খেলো। বাইরের পৃথিবীতে তখন ঝলমলে রোদ, আর কটেজের বন্ধ দরজার ওপারে দুটো মানুষ একে অপরের মধ্যে খুঁজে নিচ্ছে তাদের নিজস্ব পৃথিবী, তাদের নিজস্ব আশ্রয়। অসময়ে শুরু হওয়া হানিমুনটা যেন তারা আসল অর্থ খুঁজে পেল। রিসোর্টের বিলাসবহুল কটেজের নরম বিছানায় সকালের মিষ্টি রোদ এসে পড়েছে। আয়ানের ঘুম ভাঙল প্রথমে। সে দেখল নাফিসা তার বাহুর উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মুখের উপর এসে পড়েছে কয়েকটা অবাধ্য চোখ। আয়ান পরম মমতায় আলতো হাতে চুলগুলো সরিয়ে দিল। ওর কপালে আলতো করে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিল। নাফিসা ঘুমের মধ্যেই ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। কিছুক্ষণ পর সে চোখ খুলল। গুড মর্নিং। আমার জীবনের সেরা সকাল। বিশ্বাসই হচ্ছে না, কাল রাতটা যেন একটা স্বপ্ন ছিল। নাফিসাকে আরো কাছে টেনে নিয়ে স্বপ্ন নয় নাফিসা, এটাই সত্যি, এটাই আমাদের নতুন জীবন। কালকের আয়ান আর নাফিসা ছিল দুটো অচেনা মানুষ, যারা পরিস্থিতির চাপে একসাথে হয়েছিল। আর আজকের আয়ান নাফিসা একে অপরকে ভালোবাসে, খুব ভালোবাসে। আয়ান নাফিসার ঠোঁটে গভীর এক চুম্বন করল। সকালের এই চুম্বনে কোনো তাড়া নেই, আছে শুধু প্রশান্তি আর একে অপরের প্রতি অধিকার বোধ। নাস্তার পর দুজনে হাঁটতে বের হলো। চারদিকে মাইলের পর মাইল সবুজ চা বাগান। আয়ান শক্ত করে নাফিসার হাতটা ধরে আছে। নাফিসাও তার আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ডুবিয়ে দিয়েছে। বাগানের কয়েকজন নারী শ্রমিক তাদের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করছিল। নাফিসার গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। এই দেখো, তুই লজ্জা পাচ্ছ? সেই গম্ভীর রাশভারী নাফিসা আপা লজ্জা পাচ্ছে। আমাকে আর একবার আপা বললে তোমার সাথে কথাই বলবো না। তাহলে কি বলবে? রাগ করবে? রাগ না, আমি আমার গোপন কথাগুলো আর তোমাকে বলবো না। তোমার গোপন কথা আছে নাকি? আমার তো এখনই শুনতে ইচ্ছে করছে সব সব গোপন কথা। আয়ান হঠাৎ থেমে গেল। নাফিসাকে নিজের দিকে ঘুরিয়ে তার 2 কাঁধে হাত রাখলো। বলো, কি তোমার প্রথম গোপন কথা? আমার প্রথম গোপন কথা হলো, আমি তোমাকে প্রথম থেকেই একটু ভয় পেতাম। ভয়? আমাকে? কেন? আমি কি বাঘ না ভাল্লুক? তুমি ভাইয়ার বিয়েতে আমার সাথে একটা কথাও বলনি, সব সময় গম্ভীর হয়ে থাকতে। আমার মনে হতো তুমি আমাকে একদমই পছন্দ করো না। আয়ান এবার হু হু করে হেসে উঠল। আরে বাবা, আমি তো তোমার ভয়েই তোমার সামনে আসতাম না। তুমি ছিলে আমার ভাবির বড় বোন, বয়সেও বড়, অসম্ভব সুন্দরী আর ব্যক্তিত্ব সম্পন্ন। আমার তো কথাই হারিয়ে যেত। সবসময় মনে হতো না জানি কোন বেফাস কথা বলে ফেলি। নিজেদের অতীতের ধারণাগুলো নিয়ে দুজনেই হাসতে লাগলো। সে হাসিতে কোনো জড়তা নেই, আজ শুধু নির্মল আনন্দ। আয়ান হাসতে হাসতেই নাফিসাকে কাছে টেনে নিল। সবুজ চা বাগানের নির্জনতায় তার শরীরে এগিয়ে দিল এক আদরে চুম্বন। সন্ধ্যাটা আরো সুন্দর হয়ে এলো। রিসোর্ট কর্তৃপক্ষ তাদের জন্য লেকের ধারে একটা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে। চাঁদের আলোয় চারপাশ ভেসে যাচ্ছে। মোমবাতির নরম আলোয় নাফিসার মুখটা আরো মায়াবী লাগছে। আমি সামডে নিজের একটা আর্কিটেকচারাল ফার্ম খুলতে চাই, এটা আমার স্বপ্ন। আমি জানি তুমি পারবে, তোমার ডিজাইনগুলো আমি দেখেছি, তুমি অসাধারণ। আর তুমি তুমি তো একটা ভালো ব্যাংকে চাকরি করতে, সেটা ছেড়ে দিলে কেন? নাফিসার মুখটা এক মুহূর্তের জন্য ম্লান হয়ে গেল। আগের বিয়েটা ভেঙে যাওয়ার পর কেমন যেন সব উৎসাহ হারিয়ে ফেলেছিলাম, মনে হতো জীবনটা এখানেই শেষ। টেবিলের উপর রাখা নাফিসার হাতটা নিজের হাতে তুলে নিয়ে জীবন কখনো শেষ হয় না নাফিসা, জীবন নতুন করে শুরু হয়। তুমি চাইলে আবার শুরু করতে পারো। যা কিছুই সিদ্ধান্ত নেবে আমি তোমার পাশে থাকবো।
সব সময়? নাফিসার চোখে পানি চলে এলো। সে আয়ানের হাতের উপর হাত রাখলো। ঠিক সেই মুহূর্তে আয়ানের ফোন বেজে উঠল। স্ক্রিনে সাদিয়ার নাম ভাসছে। ভিডিও কল। ভাবি, এখন কি হবে? যা হওয়ার তাই হবে, ধরো। আয়ান ফোন ধরতেই সাদিয়ার উত্তেজিত গলা শোনা গেল। কিরে তোরা, হানিমুন কেমন চলছে? আপু, তোকে তো অন্যরকম লাগছে, কি খুশি খুশি দেখাচ্ছে। আয়ান এক হাতে ফোনটা ধরে অন্য হাতে নাফিসারকে কাছে টেনে নিল। নিজের কাঁধের উপর নাফিসার মাথাটা রেখে ক্যামেরার সামনে এলো। তোমার আপু তো খুশি হবেই, আমরা দুজনেই খুব ভালো আছি। থ্যাংক ইউ ভাবি। আয়ানের কাঁধে মাথা রেখেই। সব ঠিক আছে সাদিয়া, তুই চিন্তা করিস না। ওদের এমন সহজ আর ঘনিষ্ঠ দেখে সাদিয়া যে কি পরিমাণ খুশি হয়েছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। ফোন রাখার পর আয়ান নাফিসার দিকে তাকিয়ে হাসলো। দেখলে কত সহজ। কারণ এটাই এখন সত্যি, কোনো অভিনয় নয়। আয়ান টেবিলের উপর ঝুঁকে এসে নাফিসাকে চুমু খেলো। লেকের ধারে সেই চাঁদনি রাত আর মোমবাতির আলো সাক্ষী হয়ে রইল তাদের পবিত্র ভালোবাসার। কটেজে ফিরে আসার পর দুজনের মধ্যে আর কোনো দূরত্ব রইল না। আমার একটা গোপন তথ্য আছে। কি? ভাইয়ের বিয়েতে আমি যখন তোমাকে প্রথম দেখি, আমার মনে হয়েছিল তুমি সে অনুষ্ঠানের সবচেয়ে সুন্দরী নারী, কিন্তু তুমি আমার বেআইন, তাই মনে মনেও কিছু ভাবার সাহস পাইনি। নাফিসা হাসলো। সে আয়ানের গলা জড়িয়ে ধরল। আর এখন? নাফিসাকে কোলে তুলে নিয়ে। এখন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আমার স্ত্রী, আমার ভালোবাসা। আয়ান নাফিসাকে কোলে নিয়ে বেডরুমের দিকে এগিয়ে গেল। তাদের হাসির শব্দে যেন পুরো কটেজটা জীবন্ত হয়ে উঠল। সব দ্বিধা, সব সংকোচ পেছনে ফেলে দুটো মানুষ এক হয়ে গেল ভালোবাসার এক নতুন গল্প লেখার জন্য। শ্রীমঙ্গলের টি রিসোর্টে কাটানো দুটো দিন যেন দুটো স্বপ্নের মতো ছিল। আয়ান আর নাফিসা একে অপরের মধ্যে এতটাই মগ্ন ছিল যে বাইরের পৃথিবীটাই তারা ভুলে গিয়েছিল। আজ তাদের হানিমুনের তৃতীয় এবং শেষ দিন। সকালটা শুরু হলো আগের মতোই ভালোবাসার খুনসুটিতে। আজ আমরা রিসোর্টের সবচেয়ে উঁচু টিলাটায় যাব, ওখান থেকে সূর্যোদয় দেখব। আয়ানের বুকে মাথা রেখে। আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, শুধু তোমার বুকে এইভাবেই সারা দিন কাটিয়ে দিতে ইচ্ছে করছে। সারা জীবন তো এভাবেই কাটাবো, কিন্তু আজকের সকালটা খুব স্পেশাল করতে চাই। আমাদের এই হানিমুনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকবে এটা। তারা দুজন হাতে হাত রেখে বেরিয়ে পড়ল। ভোরের কুয়াশা ভেদ করে সূর্য উঠছে, আর সে আলোয় পুরো চা বাগানটা যেন সোনায় মরে গেছে। টিলার উপরে দাঁড়িয়ে আয়ান নাফিসাকে পেছন থেকে জড়িয়ে ধরল। দেখো কি সুন্দর। অনেক। আমার জীবনের সূর্যোদয় তো সেদিন হয়েছে, যেদিন তুমি আমার জীবনে এসেছো। নাফিসা আয়ানের দিকে ঘুরে তার বুকে মুখ লুকালো। এই কদিনে মানুষটা তাকে এত বেশি ভালোবাসা দিয়েছে যে তার 31 বছরের জীবনে পাওয়া সব কষ্ট, সব না পাওয়া যেন ধুয়ে মুছে গেছে। রিসোর্টে ফিরে সকালে নাস্তা সেরে তারা ঠিক করলো রিসোর্টের ইনফিনিটি পুলে কিছুক্ষণ সময় কাটাবে। পুলে নীল জল আর পেছনের সবুজ চা বাগান মিলেমিশে একাকার। নাফিসা একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু আয়ানের ভালোবাসাপূর্ণ জোড়াজড়িতে সে রাজি হলো। পুলে নামার পর আয়ান নাফিসাকে এক মুহূর্তের জন্য একা ছাড়ল না। জলের নিচে তাদের খুনসুটি আর ভালোবাসা চলছিল। আয়ান সাঁতরে নাফিসার কাছে এসে তাকে কোলে তুলে নিল। আরে কি করছো? সবাই দেখছে। দেখুক, সবাই দেখুক আমি আমার বউকে কতটা ভালোবাসি। আয়ান নাফিসার ঠোঁটে গভীরে চুমু খেলো। চারপাশের পৃথিবীটা যেন তাদের ভালোবাসার কাছে তুচ্ছ হয়ে গেল। দুপুরবেলা তারা রিসোর্টের সবচেয়ে অভিজাত রেস্টুরেন্টটাতে লাঞ্চ করতে গেল। বেশ খোলামেলা আর সুন্দর পরিবেশ। তারা একটা জানালার ধারে টেবিলে বসলো। এখানকার খাবার নাকি খুব বিখ্যাত, আজ তোমাকে এখানকার সেরা ডিশটা খাওয়াবো। তুমি খাওয়ালে সাধারণ খাবারও আমার কাছে অমৃত মনে হবে। আয়ান মেনু কার্ড দেখছিল আর নাফিসা মুগ্ধ চোখে তাকেই দেখছিল। কি করে একটা মানুষ এত অল্প সময়ে তার পুরো পৃথিবী হয়ে যেতে পারে। হঠাৎ নাফিসার হাসি মুখটা জমে গেল। তার চোখ দুটো স্থির হয়ে গেল রেস্টুরেন্টের দরজার দিকে। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল, শরীরটা শক্ত হয়ে গেল। কি হলো, অমন করে কি দেখছো? আয়ান নাফিসার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। দেখলো স্যুটবুট পরা খুব সুদর্শন এক ভদ্রলোক এদিকে এগিয়ে আসছেন। কিন্তু লোকটাকে দেখে নাফিসা এমন পাথর হয়ে গেল কেন? লোকটা সোজা তাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার মুখে একটা তাচ্ছিলের হাসি। আরে নাসিফা না, তুমি এখানে? হোয়াট এ সারপ্রাইজ! নাফিসার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না।
এই সেই মানুষ সাজিদ, যার জন্য নাফিসার জীবনটা একটা সময় থমকে গিয়েছিল, যার পরিবার তাকে বয়সের খোঁটা দিয়ে অপমান করে ফিরিয়ে দিয়েছিল। আপনি হয়তো ওনাকে চিনতে ভুল করছেন। আরে না না, নাসিবাকে আমি খুব ভালো করে চিনি। কি নাসিবা, আমাকে চিনতে পারছো না? অবশ্য 2 বছর হয়ে গেছে। নাফিসা ঠোঁট কামড়ে ধরে রইল। আয়ান এবার শক্ত হাতে নাফিসার হাতটা ধরল। দেখুন, আপনি যেই হন, আমরা এখন একটু ব্যস্ত আছি। আয়ানের আপাত মস্তক দেখে ও আই সি, তুমি বুঝি? আমি আয়ান, নাফিসার হাজবেন্ড। সাজিদের মুখের হাসিটা এক মুহূর্তের জন্য মিলিয়ে গেল। সে অবাক হয়ে একবার নাফিসার দিকে আরেকবার আয়ানের দিকে তাকালো। ও বিয়ে করে ফেলেছো, কংগ্রাচুলেশন। যাক, তোমার পরিবার শেষ পর্যন্ত তোমার জন্য একটা পাত্র খুঁজে পেয়েছে, তাহলে গুড। যাই হোক, ভালো থেকো। সাজিদ তার ছেলের একটা হাসি দিয়ে চলে গেল, কিন্তু তার বলা কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো নাফিসার বুকে বিঁধে রইল। তোমার জন্য একটা পাত্র খুঁজে পেয়েছে, কথাটার মধ্যে যে কি পরিমাণ অপমান লুকিয়ে আছে তা বুঝতে আয়ানের বাকি রইল না। পুরো লাঞ্চটা নিঃশব্দে শেষ হলো। নাফিসা একটা কথাও বলল না। তাদের সেই হাসি খুশি মুহূর্তটা যেন একটা কালো মেঘে ঢেকে গেছে। কটেজে ফেরার পথেও দুজন চুপচাপ। আয়ান নাফিসার হাত ধরতে গিয়েও থেমে গেল। কটেজের দরজা বন্ধ করার সাথে সাথেই নাফিসা কান্নায় ভেঙে পড়ল। সে বিছানার উপর বসে 2 হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলো। নাফিসার পাশে বসে নাফিসা প্লিজ। কেন এমন হলো আয়ান? কেন ও আবার আমার সামনে এলো? আমি সব ভুলে ভালো থাকতে চেয়েছিলাম। ওর কথায় কিছু এসে যায় না নাফিসা, ও একটা বাজে লোক। তুমি বুঝতে পারছো না আয়ান, ওর ওই চাহনি, ওই কথা আমাকে আবার মনে করিয়ে দিল যে আমি কতটা ফেলনা। আমাকে ওরা ফিরিয়ে দিয়েছিল আমার বয়স বেশি বলে, আমার নাকি কি সব সমস্যা আছে বলে। আমার মনে হচ্ছে তোমার পরিবারও হয়তো করুণা করেই। নাফিসা। আয়ানের চিৎকারে নাফিসা চমকে তার দিকে তাকালো। আয়ানের চোখ দুটো লাল। নাফিসার 2 কাঁধ ধরে ঝাঁকিয়ে এই কথাটা আর একবারও বলবে না, খবরদার। কোন করুণা, কোন চাপ? হ্যাঁ, আমাদের বিয়েটা হয়তো অন্য 10টা বিয়ের মতো শুরু হয়নি, কিন্তু তারপর এই যে 2টো দিন আমরা একসাথে কাটালাম, এই যে ভালোবাসা, এই যে মুহূর্তগুলো, সব কি মিথ্যে? সব কি করুণা? কিন্তু কোনো কিন্তু নয়। ওই লোকটা তোমাকে ফিরিয়ে দিয়েছিল কারণ ও একটা আস্ত গাধা। ও জোহরার মূল্য বোঝেনি। ওর সেই ভুলের কারণে আজ আমি তোমাকে পেয়েছি। সাজিদের জীবনের সবচেয়ে বড় লস, আমার জীবনের সবচেয়ে বড় লাভ। তুমি আমার করুণা নও নাফিসা, তুমি আমার অহংকার। আয়ানের কথাগুলো নাফিসার হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করলো। সে কান্না ভেজা চোখে আয়ানের দিকে তাকিয়ে রইল। তুমি আমার চেয়ে বয়সে বড়, তাতে কি হয়েছে? তুমি আমার আগে অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলে, তাতে কি হয়েছে? অতীত কখনো বর্তমানকে মুছে দিতে পারে না, আর আমাদের বর্তমান হলো তুমি আমার স্ত্রী, আমার ভালোবাসা, আমার সব। আয়ান আলতো হাতে নাফিসার চোখের জল মুছিয়ে দিল। তার মুখে কপালে চোখে চুমো খেতে লাগলো। আমি তোমাকে ভালোবাসি নাফিসা, খুব ভালোবাসি। আর কেউ, কোনো অতীত আমাদের মাঝে আসতে পারবে না। নাফিসা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। এই বুকে যে আশ্রয় আছে, যে নির্ভরতা আছে, তা পৃথিবীর আর কোথাও নেই। তাদের সম্পর্কের ওপর দিয়ে যে ছোট্ট ঝড়টা বয়ে গেল, তা তাদের ভাসিয়ে নিয়ে যায়নি, বরং তাদের ভালোবাসার ভিতরটাকে আরো অনেক বেশি মজবুত করে দিয়ে গেল। শ্রীমঙ্গলের সেই সকালটা ছিল স্নিগ্ধ আর শান্ত। সাজিদের আনা সেই ঝড়ের পর আয়ান আর নাফিসার সম্পর্কটা যেন আরো গভীরে এক আশ্রয়ে পৌঁছেছে। তারা আর শুধু প্রেমে মগ্ন দুটো মানুষ নয়, তারা একে অপরের ঢাল, একে অপরের শক্তি। রিসর্ট থেকে চেক আউট করার সময় তাদের দুজনের চোখে মুখেই ছিল একরাশ প্রশান্তি। ফেরার পথে গাড়ির ভেতরটা আর আগের মতো নীরব অস্বস্তিকর ছিল না। নাফিসা নিজের পছন্দের পুরনো দিনের গান চালিয়েছে আর তার সাথে গুনগুন করে গাইছে। আয়ান এক হাতে স্টিয়ারিং ধরে আছে, অন্য হাতে ধরে আছে নাফিসার হাত। মাঝে মাঝে সেদিকে তাকিয়ে হাসছে। তোমার গলায় তো সুর আছে বেশ, আগে তো কখনো শুনিনি। তুমি তো আমাকে আগে গান গাওয়ার সুযোগই দাওনি। তাই বুঝি? তাহলে আজ থেকে আমার সন্ধ্যাগুলো তোমার গানের জন্য বুকড হয়ে গেল। আমার গান শোনার জন্য তোমাকে একটা ফি দিতে হবে কিন্তু। তাই নাকি? কি সেই ফি মহারানী? সময়, তোমার সবটুকু অবসর সময়। এই সামান্য ফি এর বিনিময়ে যদি তোমার মতো একজন গায়িকাকে সারা জীবনের জন্য পাওয়া যায়, তাহলে এই চুক্তি আমার মঞ্জুর। দুজনের হাসিতে গাড়ির ভেতরটা ভরে উঠল।
শ্রীমঙ্গলে আসার সময় যে দুটো অচেনা মানুষ অস্বস্তিতে কুকড়েছিল, ঢাকার পথে ফিরে যাচ্ছে দুটো প্রেমিক হৃদয়, যারা একে অপরকে ছাড়া অপূর্ণ। সন্ধ্যায় তারা যখন বাড়িতে পৌঁছালো, তখন পুরো পরিবার ড্রয়িং রুমে তাদের জন্য অপেক্ষা করছিল। সাদিয়া আর রাশেদ ছুটে এলো সবার আগে। এসে গেছিস? আয় আয়। কি রে আপু, মুখটা তো একদম ফোটা গোলাপের মতো লাগছে, ব্যাপার কি? আমার ভাইকে দেখেও তো চেনা যাচ্ছে না, পুরো হিরো বনে গেছে। কিরে আয়ান, শ্রীমঙ্গলের জাদু নাকি আমাদের নাফিসার জাদু? আয়ান হাসি মুখে নাফিসার কাঁধে হাত রাখলো, খুব স্বাভাবিক, খুব সাবলীল ভাবে। জাদুটা কার সেটা তো বলা মুশকিল ভাইয়া, তবে এটুকু বলতে পারি আমার জীবনটা জাদুকরী হয়ে গেছে। আয়ানের এমন সহজ স্বীকারোক্তি আর তাদের দুজনের স্বাভাবিক শারীরিক ভাষা দেখে পরিবারের সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসলো। তাদের চোখের আনন্দই বলে দিচ্ছিল তারা যা চেয়েছিল তাই হয়েছে। অভিনয় দিয়ে শুরু হওয়া সম্পর্কটা অবশেষে তার আসল ঠিকানা খুঁজে পেয়েছে। যাও, তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি খাবার গরম করে দিচ্ছি। নিজেদের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করতেই আয়ান নাফিসাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নাফিসার গলায়ও আলতো করে চুমু খেলো। আয়ানের দিকে তাকিয়ে, কি হচ্ছে? কেউ এসে পড়বে। আসুক, এটা এখন আমাদের ঘর, আমাদের পৃথিবী, এখানে শুধু আমরা দুজন। নাফিসা হাসলো। হানিমুনে যাওয়ার আগে এই ঘরটাই তার কাছে একটা খাঁচার মতো লাগতো, প্রতিটি মুহূর্ত অস্বস্তিতে কাটতো। আর আজ এই ঘরটাই তার কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে হচ্ছে। চলো আনপ্যাক করা যাক। দুজন মিলে ব্যাগ গোছাতে শুরু করলো। একটা সাধারণ সাংসারিক কাজ, কিন্তু এর মধ্যেও কি ভীষণ ভালোবাসা। আয়ান তার নিজের কাপড়গুলো আলমারিতে রাখতে গিয়ে হঠাৎ থেমে গেল। সে বারান্দার দিকে তাকালো, যেখানে তার বালিশার চাদরটা এখনো রাখা আছে। এই ঘরের একটা অধ্যায়ের আজ সমাপ্তি ঘোষণা করা হলো। সে বারান্দা থেকে বালিশার চাদরটা নিয়ে এলো, চাদরটা ভাঁজ করে আলমারির এক কোণায় রেখে দিল। যাক, বাঁচা গেল। আমার কি যে খারাপ লাগতো। তোমার খারাপ লাগতো? আর আমি যে প্রতি রাতে মশার কামড় খেয়ে আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে ভাবতাম কবে এই সাজার মেয়াদ শেষ হবে। আয়ানের কলার ধরে, কি তুমি এটাকে সাজা বলতে চাও? নাফিসার কোমর জড়িয়ে ধরে। হ্যাঁ, সাজা তো বটেই। এমন পরীর মতো একজন বউকে বিছানায় একা রেখে বারান্দায় ঘুমানোটা সাজার চেয়ে কম কিছু নাকি? নাফিসা লজ্জায় আয়ানের বুকে মুখ লুকালো। আয়ান পরম ভালোবাসে তাকে জড়িয়ে ধরলো। এই ঘরটা আজ তার আসল রূপে ফিরে পেল। এটা এখন আর দুটো আলাদা মানুষের থাকার জায়গা নয়, এটা একটা সুখী দম্পতির ভালোবাসার নীড়। রাতের খাবার পর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা হলো। আয়ান আর নাফিসার বিয়ের পরই প্রথম পুরো পরিবারকে একসাথে এত প্রাণবন্ত আর খুশি দেখাচ্ছে। রাতে বিছানায় শুয়ে নাফিসা আয়ানের বুকে মাথা রেখে শুয়েছিল। কাল থেকে তো আবার অফিস শুরু, ভাবতেই খারাপ লাগছে। আমারও। এই কয়দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তুমি সারাদিন কি করবে একা একা? ভাবছি, অনেক দিন তো হলো, এবার কিছু একটা শুরু করতে হবে। আমার পুরনো অফিসের কয়েকজন কলিগের সাথে কাল যোগাযোগ করব। এক্সিলেন্ট, এটাই তো আমি চাই। তোমার নিজের একটা জগৎ থাকবে। তুমি শুধু আয়ানের স্ত্রী নও, তোমার নিজের একটা পরিচয় আছে। আমি সবসময় তোমার পাশে আছি। নাফিসার মনটা ভরে গেল। এই তো সেই জীবন সঙ্গী যাকে সে মনে মনে খুঁজেছে, যে তাকে ভালোবাসবে, আবার তার স্বপ্নকে সম্মান করবে, তাকে উঠতে দেবে। আচ্ছা, আমার তো একটা জগৎ থাকবে। তোমার জগৎ? মানে তুমি যে মাঝে মাঝে কাজ করো, বই পড়ো, তোমার তো একটা নিজের স্পেস দরকার। আয়ান হাসলো। সে বিছানা থেকে নেমে ঘরের এক কোণায় রাখা একটা টেবিল থেকে চাদর সরালো। নাফিসা অবাক হয়ে দেখলো সেখানে একটা সুন্দর পড়ার টেবিল আর চেয়ার। এটা কি? বিছানা থেকে নেমে এসে আমি যাওয়ার আগেই এটা অর্ডার দিয়েছিলাম। ভেবেছিলাম আমরা যখন ফিরবো তখন হয়তো আমাদের মধ্যে সহজ হতে আরো সময় লাগবে, তখন তুমি এসে নিজের মতো করে সময় কাটাতে পারবে, তোমার প্রাইভেসি। নাফিসা কথা শেষ করতে পারলো না, তার গলা ধরে এলো। একটা মানুষ তার কথা, তার সুবিধার কথা এতটা ভাবতে পারে? আয়ান নাফিসার হাতটা ধরে তাকে নিজের কাছে টেনে নিল। তুমি আমার প্রাইভেসি নাও নাফিসা, তুমি আমার পৃথিবী। তবে আমার পৃথিবীটা যে আমার কথা এতটা ভাবে, এটা জেনে আমি ভাষা হারিয়ে ফেলেছি। নাফিসা আবেগে আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ান তার মুখটা তুলে ধরে গভীর এক চুম্বনে ডুব দিল। এই চুম্বন শুধু ভালোবাসার নয়, এই চুম্বন ছিল একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস আর বোঝাপড়ার। হানিমুনের উত্তেজনা হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যে ভালোবাসা আর বোঝাপড়ার জন্ম হলো তা রয়ে যাবে আজীবন। হানিমুনের ঘোর লাগা আবেশটা হয়তো কেটে গেছে, কিন্তু আয়ান আর নাফিসার জীবনে যে নতুন অধ্যায় শুরু হয়েছে
তার প্রতিটি পাতায় এখন ভালোবাসার স্পষ্ট ছাপ। তাদের দিনগুলো এখন এক নতুন রুটিনে বাঁধা। সকালে নাফিসার ঘুম ভাঙে আয়ানের ভালোবাসার স্পর্শে। সে আয়ানের জন্য নাস্তা বানায়, অফিসের জন্য তৈরি হতে সাহায্য করে। আয়ান যাওয়ার আগে তার কপালে একটা চুমু খেয়ে যাওয়াটা এখন একটা নিয়মে পরিণত হয়েছে। আজকেও লাঞ্চে তোমার বানানো স্যান্ডউইচ নিয়ে যাচ্ছি। আমার কলিগরা তো হিংসেই জ্বলে পড়ে যাচ্ছে। এসে আয়ানের ঠাই ঠিক করে দিতে দিতে। তাই নাকি? তাহলে তো তোমার কলিগদের একদিন বাসায় দাওয়াত করতে হয়। সে তো করতেই হবে, সবাইকে দেখাতে হবে না আমার বউ শুধু সুন্দরীই নয়, অসম্ভব গুণী একজন রাঁধুনিও বটে। শুধু রাথুনি হয়ে তো জীবন কাটবে না। একদম না। তোমার ইন্টারভিউ কেমন হলো কাল? বেশ ভালো, ওরা আমার অভিজ্ঞতায় খুব ইমপ্রেসড। আশা করছি ভালো খবরই আসবে। আসবেই, আমি জানি। অল দ্য বেস্ট। আয়ান বেরিয়ে যাওয়ার পর নাফিসা শুধু ঘরের কাজেই নিজেকে ডুবিয়ে রাখে না, সে তার পুরনো প্রফেশনাল নেটওয়ার্কটাকে আবার সক্রিয় করে তুলেছে। ল্যাপটপ খুলে চাকরির বাজার ঘাটে, নিজের সিভি আপডেট করে। বিয়ের আগে যে আত্মবিশ্বাসটা সে হারিয়ে ফেলেছিল, আয়ানের ভালোবাসে সেই বিশ্বাসটা সে আবার ফিরে পেয়েছে। দিন তিনেক পর সন্ধ্যায় আয়ান অফিস থেকে ফেরার পর নাফিসা তাকে খুশির খবরটা দিল। আয়ান, আমার চাকরিটা হয়ে গেছে। আমার পুরনো কোম্পানি থেকেই অফার করেছে, হেড অফ অপারেশনস। ওয়াও, এটা তো অসাধারণ খবর, কংগ্রাচুলেশনস। আয়ান নাফিসাকে কোলে তুলে নিয়ে এক পাক ঘুরিয়ে ফিরল। আমি জানতাম তুমি পারবে। আমি তোমার জন্য খুব খুশি রাফিসা। আয়ানের কোল থেকে নেমে, কিন্তু পোস্টটা খুব দায়িত্বের, অনেক সময় দিতে হবে। আমি কি পারবো সবটা সামলাতে? ঘর সংসার। সংসার কি শুধু তোমার একার? এটা আমাদের সংসার, আমরা দুজন মিলে সব সামলে নেব। তুমি শুধু তোমার কাজটা মন দিয়ে করবে। তুমি এই সুযোগটার যোগ্য, কোনো কিছু নিয়ে ভাববে না তুমি। আয়ানের কথায় নাফিসার সব দ্বিধা কেটে গেল। সে শক্ত করে আয়ানকে জড়িয়ে ধরল, কিন্তু তাদের এই আনন্দটা হয়তো পরিবারের অন্য সদস্যের চোখে অন্যভাবে ধরা দিল। পরের কয়েকটা দিন নাফিসার কাটলো অফিসে জয়েন করার প্রস্তুতিতে। সেদিন বিকেলে সে ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল, তখন তার শাশুড়ি আয়ানের মা ঘরে ঢুকলেন। কি গো বৌমা, সারাদিন তো দেখি শুধু ল্যাপটপ নিয়ে বসে থাকো। ওদিকে সন্ধ্যার নাস্তার কি হবে সেদিকে খেয়াল আছে? নাফিসা শাশুড়ির কথা একটু চমকে গেল। তিনি সাধারণত এমন করে কথা বলেন না। মা, আমি আসলে কাল অফিসে জয়েন করেছি তো, তাই কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম। আমি এখানেই নাস্তার ব্যবস্থা করছি। চাকরি করবে ভালো কথা, কিন্তু তাই বলে ঘরের কাজ তো ফেলে রাখা যায় না। সাদিয়াকে দেখো, রাশেদের সবটা সামলে ঘরটাকে কেমন গুছিয়ে রাখে। ও তো আর তোমার মতো এত বেলা পর্যন্ত ঘুমায়ও না। নিজের ছোট বোনের সাথে এই তুলনাটা নাফিসার বুকে কাটার মতো বিঁধল। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে আর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেল। রাতে আয়ান বাড়ি ফেরার পর দেখল নাফিসা খুব চুপচাপ। তার সেই ছলমলে মুখটা একদম ম্লান। কি হয়েছে তোমার? শরীর খারাপ? না। তাহলে মন খারাপ? কেউ কিছু বলেছে? নাফিসা প্রথমে বলতে চায়নি, কিন্তু আয়ানের জোরাজুরিতে সে বিকেলের ঘটনাটা খুলে বলল। সব শুনে আয়ান কিছুক্ষণ চুপ করে রইল। আমি কি চাকরিটা ছেড়ে দেবো আয়ান? মায়ের হয়তো এসব পছন্দ হচ্ছে না। একদম না, তুমি তোমার চাকরি ছাড়বে না, এটা তোমার অধিকার। আয়ান নাফিসাকে শক্ত করে ধরল। তুমি কোনো চিন্তা করো না, আমি মার সাথে কথা বলবো। পরদিন সকালে আয়ান অফিসে যাওয়ার আগে তার মায়ের ঘরে গেল। নাফিসা আড়াল থেকে তাদের কথা শোনার চেষ্টা করছিল। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল। তুমি কাল নাফিসাকে যা বলেছ তা ঠিক হয়নি। কি ঠিক হয়নি? আমি তো কোনো ভুল বলিনি। বউয়েরা ঘরের কাজ করবে, এটা তো নিয়ম। মা, যুগ বদলেছে। নাফিসা শুধু এই বাড়ির বউ নয়, সে একজন শিক্ষিত যোগ্য নারী। ওর নিজের স্বপ্ন আছে, আর সেই স্বপ্ন পূরণ করতে আমি ওকে সাহায্য করব। তাই বলে সে ঘর সংসার ভুলে যাবে? ভোলেনি তো। আর যদি কোনো কাজে কমতি হয়, তার জন্য তো আমিও আছি। সংসারটা আমাদের দুজনের, দায়িত্বটাও দুজনের। তুমি ওকে সাদিয়ার সাথে তুলনা করে কষ্ট দিও না মা। দুজনের পরিস্থিতি এক নয়। আমি চাই তুমি ওকে ওর মতো করে গুছিয়ে নিতে একটু সময় দাও, ওকে সাপোর্ট করো। আয়নের মা আর কিছু বললেন না, কিন্তু তারা চুপ করে থাকাটাই বলে দিল। ছেলের এই নতুন রূপ দেখে তিনি অবাক হয়েছেন। তিনি বুঝতে পারলেন তার ছেলে এখন আর শুধু তার খোকা নেই,
সে একজন দায়িত্ববান স্বামী হয়ে উঠেছে। আড়াল থেকে সব কথা শুনে নাফিসার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তবে এ জল কষ্টের নয়, পরম শান্তির। যে পুরুষ নিজের মায়ের সামনে স্ত্রীর সম্মান আর স্বপ্নের জন্য এতটা শক্ত হয়ে দাঁড়াতে পারে, তার চেয়ে বড় আশ্রয় আর কি হতে পারে। রাতে নিজেদের ঘরে আয়ান দেখলো নাফিসা তার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ আয়ান। কিসের জন্য? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। তুমি শুধু আমার স্বামী নও আয়ান, তুমি আমার শক্তি। যে শক্তিটা আমি হারিয়ে ফেলেছিলাম সেটা তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো। আয়ান নাফিসাকে কাছে টেনে নিল। আর তুমি আমার সেই ভালোবাসা যে আমার জীবনকে অর্থপূর্ণ করে তুলেছে। আয়ান নাফিসার ঠোঁটে গভীর চুমু খেলো। এই চুম্বনে ছিল বিশ্বাস, ছিল নির্ভরতা, ছিল দুটো মানুষের হয়ে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করার দৃঢ় প্রতিজ্ঞা। তারা প্রমাণ করে দিল ভালোবাসা শুধু ঝড় বৃষ্টিতে এক ছাতার নিচে আশাই নয়। ভালোবাসা মানে সাংসারিক টানা পড়েনে একে অপরের ঢাল হয়ে দাঁড়ানো। নাফিসার নতুন জীবন শুরু হয়েছে। ভোরবেলার আলসেমি মাখা রোমান্টিকতা এখন বদলে গেছে কর্মব্যস্ত এক নতুন ছন্দে। তাদের সকালগুলো এখন ভালোবাসার পাশাপাশি এক মিষ্টি তাড়াহুড়োতেও পূর্ণ। আয়ান আর নাফিসা দুজনেই নিজেদের অফিসের জন্য তৈরি হয়। নাফিসা এখন আর শুধু আয়ানের টাই গুছিয়ে দেয় না, আয়ান ও নাফিসার জন্য কফি বানিয়ে টেবিলে রাখে। আমার নীল রঙের ফাইলটা দেখেছো? সর্বনাশ, আজ নতুন ক্লায়েন্টদের সাথে মিটিং, আর প্রথম দিনে দেরি করে ফেলবো। হাতে কফির মগ আর ফাইল ধরিয়ে দিয়ে। টেনশন করো না হেড অফ অপারেশনস সাহেবা, এই নাও তোমার কফি, আর এই তোমার ফাইল। আমি গাড়ি বের করছি, তোমাকে অফিসে নামিয়ে দিয়ে আমি যাব। কিন্তু তোমার তো দেরি হয়ে যাবে আয়ান। আমার স্ত্রীর প্রথম দিনের গুরুত্বপূর্ণ মিটিংয়ের চেয়ে আমার অফিসের পাংচুয়ালিটি বেশি দামি নয়। চলো কুইক। আয়ান আর নাফিসার এই যুগলবন্দি ড্রয়িং রুমে বসে থাকা আয়ানের মা আর সাদিয়া লক্ষ্য করছিল। তাদের দুজনকে একসাথে হাসতে হাসতে বেরিয়ে যেতে দেখে সাদিয়ার মুখে হাসি ফুটল। দেখলে ছেলের কাণ্ড, বউকে অফিসে পৌঁছে দেবে, তারপর নিজে যাবে। নিজের দিকটা তো একটুও ভাবে না। মা, এটা তো খুব ভালো একটা ব্যাপার। দেখুন না, ওরা একে অপরকে কতটা সাহায্য করে। আর আপুকেও দেখুন, কি সুন্দর আত্মবিশ্বাসী দেখাচ্ছে ওকে। আপনার ছেলে ওর স্বপ্নটাকে সত্যি করতে সাহায্য করছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? তাদের দুজনকে একসাথে হাসতে হাসতে বেরিয়ে যেতে দেখে সাদিয়ার মুখে হাসি ফুটল। আয়ানের মা কিছু বললেন না, কিন্তু তার মুখের কঠোর ভাবটা একটু হলেও নরম হলো। সাদিয়ার কথাগুলো তার মনে ধরেছে। তিনি দেখছেন তার ছোট ছেলেটা সত্যিই দায়িত্ববান হয়ে উঠেছে, আর তার বড় বৌমার মুখে যে হাসি ফুটেছে তা আগে কখনো দেখা যায়নি। সময় বয়ে চলল। নাফিসা তার কাজে দ্রুতই নিজের দক্ষতা প্রমাণ রাখল, কিন্তু দায়িত্ব বাড়ার সাথে সাথে চাপও বাড়তে লাগলো। একদিন রাতে অফিসের এক জরুরি কাজের জন্য তার ফিরতে অনেক দেরি হয়ে গেল। রাত প্রায় 10টা। সরি আয়ান, বস কিছুতেই ছাড়ছেন না। আমার ফিরতে হয়তো আরো 1 ঘন্টা লাগবে। তুমি খেয়ে নিও প্লিজ, আমার জন্য অপেক্ষা করো না। একদম না, আমরা একসাথে খাবো। কিন্তু তুমি নিশ্চয়ই খুব ক্ষুধার্ত। তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি, আর 1-2 ঘন্টা তো কোনো ব্যাপারই না। শোনো, আমি অফিস থেকে বেরিয়ে তোমার অফিসের নিচে আসছি। তুমি কাজ শেষ করে আমাকে ফোন দিও। আমরা বাইরে কোথাও ডিনার করে তারপরে বাড়ি ফিরবো। একটা স্ট্রেসফুল দিনের শেষে একটা সারপ্রাইজ ডেট। কি আইডিয়াটা কেমন? নাফিসার সব ক্লান্তি যেন এক নিমিষে উধাও হয়ে গেল। তার চোখে জল এসে গেল। একটা মানুষ কিভাবে এতটা যত্নশীল হতে পারে? সপ্তাহ খানেক পর রাশেদের কোম্পানির একটা বড় অ্যানুয়াল ডিনার পার্টি ছিল। শহরের সবচেয়ে বড় 5 তারা হোটেলে সে আয়োজন। রাশেদ আর সাদিয়ার সাথে আয়ান আর নাফিসাকেও সেখানে যেতে হলো। নাফিসা একটা সুন্দর কালো শিফন শাড়ি পরেছে, সাথে হালকা মুক্তোর গয়না। তাকে দেখে আজ আর সাদিয়ার বড় বোন বা আয়ানের স্ত্রী বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে সে একজন পরিপূর্ণ পেশাদার আত্মবিশ্বাসী নারী। পার্টিতে রাশেদ তাদের পরিচয় করিয়ে দিচ্ছিল তার বিজনেস পার্টনারদের সাথে। মিট মাই ব্রাদার আয়ান, একজন আর্কিটেক্ট, আর এর হলো আয়ানের স্ত্রী নাফিসা। রাশেদের কথা শেষ হওয়ার আগে এক প্রবীণ ব্যবসায়ী ভদ্রলোক নাফিসাকে দেখে এগিয়ে এলেন। মাফ করবেন, আপনি কি নাফিসা চৌধুরী, ন্যাশনাল ব্যাংকের হেড অফ অপারেশনস? জি, আমি। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমাদের কোম্পানির অ্যাকাউন্ট তো আপনাদের ব্যাংকেই। আপনি জয়েন করার পর আপনাদের সার্ভিস অসাধারণ উন্নত হয়েছে। বিশেষ করে নতুন যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটা আপনি ডিজাইন করেছেন, দ্যাটস ব্রিলিয়েন্ট। সবার সামনে নিজের কাজের এমন প্রশংসা শুনে নাফিসার মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু তার চেয়েও বেশি খুশি হলো আয়ান।
তার স্ত্রীর পরিচয়ে, তার স্ত্রীর সাফল্যে তার বুকটা গর্বে ভরে গেল। সে সবার অলক্ষ্যে নাফিসার হাতটা শক্ত করে ধরল। রাশেদ আর সাদিয়াও মুগ্ধ চোখে তাদের আপুর দিকে তাকিয়ে রইল। বাড়ির এক কোণে একটু নিরিবিলি জায়গা পেয়ে আয়ান নাফিসাকে নিজের কাছে টেনে নিল। তোমাকে আজ যা সুন্দর লাগছে নাফিসা, কিন্তু তার চেয়েও বেশি ভালো লাগছে তোমার আত্মবিশ্বাস দেখে। তুমি যখন কথা বলছিলে আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ। আয়ানের বুকে মাথা রেখে। তোমার জন্যই তো আজ আমি এখানে। তুমি যদি আমার পাশে এমন করে না দাঁড়াতে তাহলে এই নাফিসার জন্মই হতো না। বাড়ি ফেরার পথে গাড়িতে দুজনের কেউই তেমন কথা বলল না, কিন্তু তাদের নীরবতাই যেন অনেক কথা বলে দিচ্ছিল। ধন্যবাদ আয়ান। আবার ধন্যবাদ। হ্যাঁ, আমাকে আমার উপর বিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে বোঝার জন্য ধন্যবাদ যে আমারও ভালো থাকার, সফল হওয়ার অধিকার আছে। আমরা একটা টিম নাফিসা, তোমার সাফল্য মানে আমার সাফল্য, এর মধ্যে কোনো ধন্যবাদ বা দুঃখিত নেই। বাড়িতে ফিরে নিজেদের ঘরে ঢুকিয়ে দরজাটা বন্ধ করলো আয়ান। সাথে সাথেই নাফিসাকে দেয়ালের সাথে চেপে ধরলো। মিসেস নাফিসা চৌধুরী, হেড অফ অপারেশনস, আজ আপনার পারফরমেন্সে আমি এতটাই মুগ্ধ যে আপনাকে একটা প্রমোশন দিতে চাই। তাই নাকি? কি প্রমোশন? আমার হৃদয়ের এমডি, ম্যানেজিং ডিরেক্টর পদটা কি গ্রহণ করতে রাজি আছেন? সারা জীবনের জন্য। আয়ান আর কোনো কথা বাড়ালো না। সে নাফিসার ঠোঁটে ডুব দিল। এই চুম্বন ছিল গর্ভের, এই চুম্বন ছিল সম্মানের, এই চুম্বন ছিল এক পরিপূর্ণ ভালোবাসার, যে ভালোবাসা শুধু ঘরের চার দেয়ালে নয়, বাইরের পৃথিবীতেও একে অপরকে বিজয়ী করে তোলে। সে কর্পোরেট পার্টির রাতটা ছিল আয়ান আর নাফিসার সম্পর্কের এক নতুন বিজয়। তারা শুধু স্বামী স্ত্রী হিসেবেই নয়, একটি দল হিসেবেও নিজেদের প্রমাণ করেছে। এরপর কয়েকটা মাস কেটে গেল এক শান্ত সুখের ছন্দে। তাদের জীবনটা এখন সুন্দর এক নদীতে পরিণত হয়েছে, যেখানে ভালোবাসার স্রোত বয়, কিন্তু কোনো অস্থিরতা নেই। তাদের ব্যস্ত সকালগুলো, একসাথে অফিস যাওয়া, মাঝে মাঝে কাজের চাপে বাইরে ডিনার করা, আর দিন শেষে ঘরে ফিরে একে অপরের সান্নিধ্যে সব ক্লান্তি ভুলে যাওয়া, এটাই ছিল তাদের পৃথিবী। সেদিন ছিল শুক্রবার, ছুটির দিন। বিকেলে আয়ান আর নাফিসা তাদের প্রিয় বারান্দায় বসে চা খাচ্ছিল। আয়ান একটা স্কেচ বুকে নতুন একটা বাড়ির ডিজাইন আঁকছিল, আর নাফিসা একটা বই পড়ছিল, কিন্তু তার মন বইয়ের পাতায় ছিল না, ছিল পাশে বসে থাকা মানুষটার দিকে। কি আঁকছো এত মন দিয়ে? স্কেচ বুকটা নাফিসার দিকে ঘুরিয়ে। দেখো তো পছন্দ হয় কিনা। নাফিসা দেখলো আয়ান একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করেছে। বাড়ির সামনে একটা বাগান, একটা দোলনা। বাহ, খুব সুন্দর। এটা কি কোনো ক্লায়েন্টের জন্য? না, এটা আমাদের জন্য। আমাদের জন্য মানে একদিন যখন আমাদের অনেক টাকা হবে তখন আমি তোমার জন্য ঠিক এমন একটা বাড়ি বানাবো, আমাদের নিজেদের বাড়ি, যেখানে বারান্দাটা আরো অনেক বড় হবে আর বাগানে থাকবে অনেক হাসনা হেনা ফুল। নাফিসা আবেগে আয়ানের কাঁধে মাথা রাখলো। এই মানুষটা তাকে নিয়ে কতটা ভাবে, কতটা স্বপ্ন দেখে। সে আয়ানের হাতে হাত রাখলো। ঠিক সেই সময়ে কলিং বেল বেজে উঠল। দরজা খুলতেই দেখলো রাশেদ আর সাদিয়া দাঁড়িয়ে আছে। দুজনের মুখেই উপচে পড়া হাসি। সাদিয়ার হাতে একটা বড় মিষ্টির বাক্স। আপু, ভাইয়া, তোমাদের জন্য দারুণ খবর আছে। কি ব্যাপার, এত খুশি? প্রমোশন পেয়েছো নাকি ভাইয়া? সাদিয়াকে জড়িয়ে ধরে। প্রমোশন আমি পাইনি, পেতে চলেছি। আমি বাবা হতে চলেছি। খবরটা শোনার সাথে সাথে আয়ান আর নাফিসা আনন্দে চিৎকার করে উঠল। আয়ান তার বড় ভাইকে জড়িয়ে ধরল, আর নাফিসা তার ছোট বোনকে। পুরো বাড়ি জুড়ে যেন খুশির বন্যা বয়ে গেল। আয়ানের মা বাবা খবরটা শুনে আনন্দে কেঁদেই ফেললেন। সাদিয়াকে নিয়ে ঘরে একটা উৎসবের পরিবেশ তৈরি হলো। সবাই যখন সাদিয়াকে নিয়ে ব্যস্ত, নাফিসা তখন একটু দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তার বোনের জন্য তার খুব আনন্দ হচ্ছে, কিন্তু তার বুকের ভেতরটা কেমন যেন একটু ফাঁকা হয়ে গেল। সে দেখলো শাশুড়ি কত যত্ন করে সাদিয়াকে খাওয়াচ্ছেন, তাকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন। একটা অনাকাঙ্ক্ষিত দীর্ঘশ্বাস তার ভেতর থেকে বেরিয়ে এলো। আয়ান দূর থেকে সেটা লক্ষ্য করলো। রাতে সবাই চলে যাওয়ার পর ঘরটা যখন শান্ত হলো, তখন আয়ান দেখলো নাফিসা বারান্দায় একা দাঁড়িয়ে আছে। নাফিসার পেছনে এসে ওকে জড়িয়ে ধরে। কি ভাবছো একা একা? কিছু না, সাদিয়ার জন্য খুব ভালো লাগছে। শুধু ভালো লাগছে? তোমার চোখে তো আমি অন্য কিছু দেখতে পাচ্ছি। নাফিসা আয়ানের দিকে ঘুরলো, তার চোখ দুটো ছলছল করছে। সাদিয়া আমার চেয়ে 5 বছরের ছোট আয়ান, ওর জন্য এটাই তো স্বাভাবিক সময়। কিন্তু আমার তো বয়স তো 36 হতে চললো। আমি কি কখনো মা হতে পারবো?
আমার ক্যারিয়ারটা সবেমাত্র গুছিয়েছি। এখন এইসব ভাবা কি ঠিক হবে? আর তাছাড়া তুমি তো আমার চেয়ে ছোট, তুমি কি এখনই এত বড় একটা দায়িত্বের জন্য প্রস্তুত? নাফিসার ভেতরে সব জমানো ভয়, সব দ্বিধা আজ যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। এটা তার শেষ ভয়, শেষ নিরাপত্তাহীনতা। আয়ান কোনো কথা না বলে নাফিসাকে নিজের বুকে টেনে নিল। নাফিসার চুলে হাত বুলাতে বুলাতে, তুমি 36 না 26 তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার নাফিসা, আমার ভালোবাসা। আয়ান নাফিসার মুখটা তুলে ধরলো। আর সন্তানের কথা বলছো? আমাদের সন্তান হলে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব। আর যদি কোনো কারণে না হয় তাহলেও আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষই থাকবো, কারণ আমার জীবনে তুমি আছো। একটা সন্তান হয়তো আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেবে, কিন্তু আমাদের ভালোবাসা কোনো সন্তানের ওপর নির্ভরশীল নয়। নাফিসা। নাফিসা কান্না ভেজা চোখে আয়ানের দিকে তাকিয়ে রইল। আর তোমার ক্যারিয়ার, আমরা তো একটা টিম। যখন সঠিক সময় আসবে তখন আমরা দুজন মিলেই বের করব। তোমার স্বপ্নকে বিসর্জন দিয়ে আমি আমার জীবনে কিচ্ছু চাই না। তোমার খুশিটাই আমার কাছে সব। আয়ানের কথাগুলো যেন নাফিসার সব ভয়, সব দ্বিধাকে এক মুহূর্তে ধুয়ে নিয়ে গেল। যে মানুষটা তার স্বপ্নকে, তার সত্তাকে এতটা সম্মান করে, তার সাথে জীবনটা কাটানো কতটা সৌভাগ্যের। আমি তোমাকে খুব ভালোবাসি আয়ান। আমিও তোমাকে ভালোবাসি, আমার পৃথিবী। আয়ান নাফিসার চোখের জল মুছিয়ে দিয়ে তার ঠোঁটে গভীর এক চুম্বন করল। এই চুম্বন ছিল সব ভয়কে জয় করার, সব দ্বিধাকে মুছে ফেলার। এই চুম্বন ছিল এক পরিপূর্ণ প্রতিশ্রুতি। এর ঠিক মাসখানেক পরের এক সকাল। নাফিসার শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না। আয়ান জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলছিল, কিন্তু নাফিসার মনের মধ্যে একটা ক্ষীণ সন্দেহ দানা বাঁধছিল। সে আয়ান অফিসে যাওয়ার পর চুপি চুপি একটা প্রেগনেন্সি টেস্ট কিট নিয়ে এলো। কাঁপা কাঁপা হাতে পরীক্ষাটা করার পর সে যখন রেজাল্টের দিকে তাকালো, তার পুরো পৃথিবী যেন থমকে গেল। দুটো গোলাপি দাগ স্পষ্ট। নাফিসার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো, কিন্তু এ জল ভয়ের নয়, বরং আনন্দের। সে আয়ানকে খবরটা কিভাবে দেবে তাই ভাবতে লাগলো। সন্ধ্যায় আয়ান যখন অফিস থেকে ফিরল, নাফিসা তাকে কিছু না বলে সোজা তাদের ঘরের বারান্দায় নিয়ে গেল। কি ব্যাপার, আজ তোমার মুখটা এত উজ্জ্বল লাগছে কেন? প্রমোশন পেয়েছো নাকি? নাফিসা কিছু না বলে আয়ানের হাতটা ধরে আলতো করে নিজের পেটের উপর রাখলো। আয়ান অবাক হয়ে তার দিকে তাকালো। নাফিসা? নাফিসা শুধু মাথা নেড়ে হাসলো। তার চোখের জল আর হাসি একসাথে মিলেমিশে একাকার। আয়ানের বুঝতে কয়েক মুহূর্ত সময় লাগলো। আর যখন সে বুঝলো, তার মুখটা প্রথমে বিস্ময়ে, তারপর এক অবিশ্বাস্য আনন্দে ভরে গেল। সত্যি? তারপর এক অবিশ্বাস্য আনন্দে ভরে গেল। নাফিসা আবার মাথা নাড়ল। আয়ান হাঁটু গেড়ে বসে পড়ল। সে নাফিসার পেটে কান পাতল, তারপর আলতো করে সেখানে চুমু খেলো। সে উঠে দাঁড়িয়ে নাফিসাকে এমনভাবে জড়িয়ে ধরল যেন সে তার জীবনের সব থেকে মূল্যবান সম্পদটাকে আগলে রাখছে, যে সম্পর্কে শুরু হয়েছিল দুটো পরিবারের চাপে। আজ সেই সম্পর্কই এক নতুন জীবনকে পৃথিবীতে আনার জন্য প্রস্তুত। তাদের ভালোবাসার গল্পটা যেন আস্তে পূর্ণতা পেল। বারান্দায় সেদিন সন্ধ্যায় আয়ানের কান্না ভেজা চোখের আনন্দ আর নাফিসার পরম প্রশান্তির হাসিতে তাদের ভালোবাসার গল্পটা যেন এক নতুন মাত্রা পেয়েছিল। খবরটা শুধু তাদের দুজনের ছিল না, ছিল দুটো পরিবারের স্বপ্ন পূরণের। পরদিন সকালে তারা যখন খবরটা পরিবারের সবাইকে জানালো, তখন বাড়িতে যেন আরেকটা উৎসব শুরু হয়ে গেল। আয়ানের মা আনন্দে নাফিসাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন। তার চোখে মুখে যা কিছু দ্বিধা বা অভিযোগ ছিল, সব যেন এক মুহূর্তে গলে জল হয়ে গেল নাফিসার মাথায় হাত বুলিয়ে। আমার ঘরে লক্ষ্মী আসছে। বৌমা, তুমি এখন থেকে কোনো কাজ করবে না, শুধু নিজের যত্ন নেবে আর হাসি খুশি থাকবে। ওয়াও আপু, আমি খালা হতে চলেছি। আমরা দুজন একসাথে প্রেগনেন্ট। এর চেয়ে দারুণ আর কি হতে পারে? আমাদের ছেলেমেয়েরা একসাথে বড় হবে। দুই বোনের এই স্বর্গীয় মুহূর্ত দেখে সবার চোখ আনন্দে ভিজে উঠল। যে সম্পর্কটা শুরু হয়েছিল একরাশ দ্বিধা আর অস্বস্তি নিয়ে, সেই সম্পর্কের ফসল আজ পুরো পরিবারকে এক সুতো বেঁধে ফেলেছে। এরপর থেকে বাড়ির চিত্রটাই বদলে গেল, আর সবচেয়ে বেশি বদলে গেল আয়ান। সে যেন দুনিয়ার সব প্রেগনেন্সি বিষয়ক বই পড়ে ফেলবে। ইন্টারনেট ঘেটে ঘেটে সে নাফিসার জন্য ড্যাট চ্যাট বানাচ্ছে, কোন মাসে বাচ্চার কি পরিবর্তন হয় আর তার সব নোট রাখছে। তার এই অতি যত্নশীল রূপটা নাফিসার জন্য কখনো আনন্দদায়ক, কখনো বা মিষ্টি যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ালো। তুমি এখানে কি করছো? তোমাকে না মা 100 বার বারণ করেছে ভারী কিছু ধরবে না? আয়ান, আমি শুধু এক বাটি আপেল কাটছিলাম, এটা কোনো ভারী কাজ নয়। না, এটাও একটা কাজ।
তুমি শুধু সোফায় বসবে আর অর্ডার দেবে। তোমার সেবা করার জন্য আমি আছি, মা আছে, সাদিয়া আছে। আমি প্রেগনেন্ট হয়েছি আয়ান, প্যারালাইজড হয়ে যাইনি। আমার কাছে দুটোই সমান। এখন চলো এখান থেকে। আয়ানের এই ছেলে মানুষ কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ বাড়াবাড়ি দেখে নাফিসা মনে মনে হাসে। সে জানে এই সব কিছুর পেছনে আছে আয়ানের গভীর ভালোবাসা আর তাদের অনাগত সন্তানের জন্য তীব্র প্রতীক্ষা। তাদের জীবনে সবচেয়ে আবেগঘন মুহূর্তটা এলো প্রথম আল্ট্রাসাউন্ডের দিন। ডাক্তারের ক্লিনিকের ওয়েটিং রুমে নাফিসা আয়ানের হাতটা শক্ত করে ধরেছিল। তার নিজের চেয়েও আয়ানকে বেশি নার্ভাস দেখাচ্ছিল। আসুন, কোনো ভয় নেই, সব কিছু নর্মাল আছে। নাফিসা বেডে শোয়ার পর ডাক্তার যখন যন্ত্রটা তার পেটের উপর রাখলেন, মনিটরের একটা ছোট্ট বিন্দুর মতো ভেসে উঠল। আর ঠিক তখনই ঘরটা একটা অদ্ভুত সুন্দর শব্দে ভরে গেল। ধুক 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 ধুক, একটা ছোট্ট হৃদয়ের প্রথম স্পন্দন। শুনছেন? এটা আপনাদের বেবি হার্টবিট। আয়ান আর নাফিসা দুজনে বাকরুদ্ধ হয়ে গেল। আয়ানের চোখ দিয়ে অজোরে জল গড়িয়ে পড়ছে। সে ঝুঁকে পড়ে নাফিসার হাতে কপালে চুমো খেতে লাগলো। নাফিসাও কাঁদছে, তবে তার কান্না আর হাসি মিলেমিশে একাকার। তাদের ভালোবাসা আজ জীবন্ত, তার একটা নিজস্ব শব্দ আছে। সেই মুহূর্তটাই তারা যেন পৃথিবীর সব সুখ একসাথে অনুভব করলো। সময় গড়ানোর সাথে সাথে প্রেগনেন্সির নানা চ্যালেঞ্জও আসতে লাগলো। নাফিসার মর্নিং সিকনেস, মুড সুইং, অদ্ভুতভাবে খাবারের ক্রেভিং, আয়ান সবকিছু সামলাতে লাগলো অসীম ধৈর্য আর ভালোবাসা দিয়ে। এক গভীর রাতে হঠাৎ নাফিসার ঘুম ভেঙে গেল। সে আয়ানকে ধাক্কা দিয়ে জাগালো। নাফিসা প্রায় কাঁদো কাঁদো গলায়, আয়ান ওঠো। কি হয়েছে? শরীর খারাপ লাগছে? হাসপাতালে যাবে? না, আমার আমার ফুচকা খেতে ইচ্ছে করছে, টক ঝাল দিয়ে। রাত 2টো বাজে। এই সময়ে ফুচকা? আয়ান এক মুহূর্তও দেরি করলো না। সে বিছানা থেকে নেমে পোশাক পরতে শুরু করলো। আরে তুমি কোথায় যাচ্ছ? ফুচকা আনতে। এই রাতে কোথায় পাবে? পাগল হয়েছো? বাদ দাও। আমার সন্তানের প্রথম ইচ্ছে আমি পূরণ করতে পারবো না, এটা হতেই পারে না। তুই চিন্তা করো না, আমি শহরের যে প্রান্তেই হোক ফুচকা নিয়েই ফিরবো। তুমি শুধু দরজাটা খোলা রেখো। আয়ান সত্যি আধ ঘন্টার মধ্যে কোথা থেকে এক বক্স ফুচকা নিয়ে হাজির হলো। নাফিসা অবাক হয়ে দেখলো এই মানুষটা তার আর তার সন্তানের খুশির জন্য কতটা পাগল হতে পারে। দেখতে দেখতে 8 মাস কেটে গেল। নাফিসার শরীরটা এখন বেশ ভারী। তাদের ঘরটার এক কোণে একটা ছোট্ট দোলনা রাখা হয়েছে। ছোট ছোট জামা কাপড়ে আলমারিটা ভর্তি। সেদিন রাতে নাফিসা বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছিল, আর আয়া নিচে বসে পরম যত্নে তার ফোলা পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। ভাবা যায় আয়ান, ঠিক 1 বছর আগে এই সময় আমরা দুজন দুজনের কাছে প্রায় অচেনাই ছিলাম। একটা অস্বস্তিকর সম্পর্কের বোঝা বয়ে বেড়াচ্ছিলাম। হেসে নাফিসার পায়ের পাতায় চুমু খেয়ে, আমি তো ভাবি সে অস্বস্তিকর সময়টা ছিল বলেই আজ এই সুন্দর সময়টা এসেছে। ভয়টা ছিল বলেই ভালোবাসার গভীরতাটা বুঝতে পেরেছি। সবাই বলে প্রথম দেখায় প্রেম, আমাদের এটা ছিল দেখার অনেক পরে প্রেম, যখন আমরা সত্যি একে অপরকে দেখতে শুরু করলাম। আর সেটাই পৃথিবীর সবচেয়ে খাঁটি প্রেম। নাফিসা। আয়ন উঠে এসে নাফিসার পাশে বসলো। সে আলতো করে নাফিসার পেটের উপর মাথা রাখলো। ভেতর থেকে বাচ্চাটা নড়ে উঠতেই তার মুখে ফুটে উঠলো এক অনাবিল সৌন্দর্য। আমাদের ভালোবাসার গল্পটাও এসে সম্পূর্ণ করে দেবে, তাই না? আয়নের চুলে হাত বোলাতে বোলাতে, আমাদের ভালোবাসার গল্প তো সেদিনই সম্পূর্ণ হয়ে গিয়েছিল, যেদিন তুমি আমার সব ভয়কে জয় করে আমার হাতটা ধরেছিলে। ও তো সেই গল্পের সবচেয়ে সুন্দর উপহার। আয়ান নাফিসার ঠোঁটে ঠোঁট রাখলো। বাইরের পৃথিবীটা তখন শান্ত, আর ঘরের ভেতরে দুটো মানুষ তাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর উপহারটাকে পৃথিবীতে আনার জন্য অপেক্ষা করছে। তাদের জার্নিটা হয়তো সহজ ছিল না, কিন্তু তা ছিল ভালোবাসায় পরিপূর্ণ। সেপ্টেম্বরের মাঝামাঝি এক রাত, বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আয়ান গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ নাফিসার গোঙানির শব্দে তার ঘুম ভেঙে গেল। সে ধর্মর করে উঠে বসলো। দেখলো নাফিসা ব্যথায় পেট চেপে ধরে আছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। নাফিসা, কি হয়েছে? ব্যথা উঠেছে? গভীর করে শ্বাস নিতে নিতে, মনে হচ্ছে এবার সত্যি। গত সপ্তাহে একবার এমন ব্যথা ওঠায় তারা প্রায় অর্ধেক রাতে হুলস্থুল করে হাসপাতালে ছুটেছিল, কিন্তু ডাক্তার বলেছিলেন ওটা ফলস অ্যালার্ম। সে অভিজ্ঞতার কারণে আয়ান এবার কিছুটা শান্ত, কিন্তু তার ভিতরে ভয়ে হিম হয়ে আসছে। সে নাফিসার হাতটা শক্ত করে ধরলো। ঠিক আছে, ভয় পেও না, আমি আছি। তুমি শুধু লম্বা করে শ্বাস নাও। আমি ভাইয়াকে ফোন করছি আর গাড়ি বের করছি, কিচ্ছু হবে না। আয়ান দ্রুত রাশিদকে ফোন করে সব জানালো। তারপর আগে থেকে গুছিয়ে রাখা হাসপাতালের ব্যাগটা নিয়ে
নাফিসাকে ধরে ধরে নিচে নামিয়ে আনলো। গাড়িতে ওঠার পর নাফিসার ব্যথাটা যেন আরো বাড়লো। সে যন্ত্রণায় আয়ানের হাতটা খামচে ধরছে। আয়ান, আমার খুব কষ্ট হচ্ছে। এক হাতে স্টিয়ারিং, অন্য হাতে নাফিসার হাত ধরে। আমি জানি সোনা, আমি জানি। আর একটু, আমরা প্রায় পৌঁছে গেছি। তুমি খুব সাহসী নাফিসা, তুমি পারবে, আস্থা আছে। শুধু ওর কথা ভাবো। আয়ানের গলা কাঁপছে, কিন্তু তার কথায় যে নির্ভরতা, তাতে নাফিসা যেন কিছুটা শক্তি পেল। হাসপাতালে পৌঁছানোর পর নাফিসাকে দ্রুত লেবার রুমে নিয়ে যাওয়া হলো। আয়ানও অনুমতি নিয়ে তার সাথে ভেতরে ঢুকলো। বাইরের ওয়েটিং রুমে তখন পুরো পরিবার, রাশেদ, সাদিয়া, আয়ানের বাবা মা সবাই প্রচন্ড টেনশনে পাইচারি করছে। লেবার রুমের ভেতরটা তখন এক যুদ্ধক্ষেত্র। সময়ের সাথে সাথে নাফিসার যন্ত্রণা বাড়ছে। সে ব্যথায় চিৎকার করে উঠছে, কাঁদছে। আয়ান এক মুহূর্তের জন্য তার পাশ থেকে সরছে না। সে কখনো ভেজা তোয়ালে দিয়ে নাফিসার মুখ মুছিয়ে দিচ্ছে, কখনো ওর হাতে জলের বোতল তুলে দিচ্ছে, আবার কখনো ওর সাথে ব্রিদিং এক্সারসাইজ করছে, যা সে বই পড়ে শিখেছিল। আমি আর পারছি না আয়ান, আমার দ্বারা হবে না, আমাকে এখান থেকে নিয়ে চলো। নাফিসার এই অবস্থা দেখে আয়ানের বুকটা ফেটে যাচ্ছে। তার নিজের চোখ দিয়েও জল পড়ছে, কিন্তু সে জানে এখন তাকেই সবচেয়ে শক্ত থাকতে হবে। সে নাফিসার কানের কাছে মুখ নিয়ে বলে, পারছো নাফিসা, তুমি পারছো। আমার দিকে তাকাও প্লিজ, আমার চোখের দিকে তাকাও। আমরা দুজন একসাথে আছি এটাতে। তোমার সব কষ্ট আমি নিয়ে নিচ্ছি। আর একটুখানি, শুধু আর একটুখানি সহ্য করো। আমাদের ভালোবাসার চিহ্ন পৃথিবীতে আসছে। আয়ানের কথায়, তার চোখের বিশ্বাসে নাফিসা যেন নতুন করে শক্তি পেল। সে আয়ানের হাতটা আরো শক্ত করে চেপে ধরল। ডাক্তার আর নার্সরা তাকে সাহস জোগাতে লাগলো। আর একটু ম্যাডাম, আর একটা সিস্টার, বাচ্চার মাথা দেখা যাচ্ছে। আয়ান নাফিসার কপালে চুমু খেয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি নাফিসা, তুমি আমার দেখা সবচেয়ে শক্তিশালী নারী। ঠিক সেই মুহূর্তে সমস্ত যন্ত্রণা, সমস্ত কষ্টকে ছাপিয়ে একটা তীক্ষ্ণ কান্নার শব্দে ঘরটা ভরে গেল। এক নতুন প্রাণের প্রথম চিৎকার। সময়টা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। লেবার রুমের সব টেনশন, সব যন্ত্রণা এক নিমিষে উধাও। তার জায়গায় নেমে এলো এক স্বর্গীয় প্রশান্তি। অভিনন্দন, আপনাদের মেয়ে হয়েছে, চাঁদের মতো ফুটফুটে একটা মেয়ে। আয়ান আর নাফিসা দুজনই তখন কান্নায় ভেঙে পড়েছে। তবে এই কান্না যন্ত্রণা নয়, পরম প্রাপ্তির। নার্স বাচ্চাটাকে পরিষ্কার করে এনে নাফিসার বুকের উপর রাখতে ছোট্ট শরীরটা যেন তার মায়ের স্পর্শে শান্ত হয়ে গেল। আয়ান কাঁপা কাঁপা হাতে বাচ্চাটার গাল স্পর্শ করল। নাফিসা ক্লান্ত, অবসন্ন, কিন্তু তার মুখে তখন পৃথিবীর সবটুকু সুখ আর প্রশান্তি। কান্না ভেজা গলায় ফিসফিস করে, ও তো একদম তোমার মতো দেখতে হয়েছে নাফিসা, ঠিক তোমার মতো মায়াবী চোখ। আমাদের মেয়ে আয়ান। আয়ান ঝুঁকে পড়ে প্রথমে মেয়ের কপালে, তারপর নাফিসার কপালে গভীর এক চুম্বন করলো। এই এক চুম্বনে সে যেন তার সবটুকু ভালোবাসা, সবটুকু কৃতজ্ঞতা উজাড় করে দিল। ধন্যবাদ নাফিসা, আমাকে এই অসাধারণ মুহূর্তটা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমার জীবনটা পূর্ণ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালোবাসি, আমার কল্পনার চেয়েও অনেক বেশি ভালোবাসি। নাফিসা কিছু বলতে পারল না, শুধু তার ক্লান্ত চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। যে সম্পর্কে শুরু হয়েছিল একরাশ দ্বিধা আর সিনিয়র বিআইন নামক এক সামাজিক দেয়াল দিয়ে, আজ সেই সম্পর্কের শিখর থেকে জন্ম নিল এক নতুন জীবন। তাদের মেয়ে, তাদের ভালোবাসার জীবন্ত প্রতীক। আয়ান তার দুই প্রিয়তমার দিকে তাকিয়ে রইল। একজন তার জীবন, অন্যজন তার জীবনের আলো। তার পৃথিবী আজ সম্পূর্ণ। হাসপাতালের কেবিনের ভেতরটা তখন ভোরের আলোয় ভরে গেছে। নাফিসা তার পাশে ঘুমিয়ে থাকা ছোট্ট মেয়েটির দিকে অপলক চোখে তাকিয়ে আছে। তার শরীর ক্লান্ত, অবসন্ন, কিন্তু মন জুড়ে এক অনাবিল প্রশান্তি। আয়ান রাত জেগেছে। সে স্ত্রীর মাথার কাছে একটা চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। নাফিসা আলতো করে আয়ানের চুলে হাত রাখলো। এই মানুষটা গত 24 ঘন্টায় এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়েনি। তার সব কষ্ট যেন নিজে শুষে নিয়েছে। সকাল 10টা নাগাদ পুরো পরিবার আবার হাসপাতালে এসে হাজির। আয়ানের মা নাফিসার জন্য স্যুপ নিয়ে এসেছেন, বাবা নিয়ে এসেছেন একরাশ ফুল। কিন্তু সবার চোখ খুঁজছে নতুন অতিথিকে। ঠিক তক্ষুনি দরজা খুলে ভেতরে ঢুকলো রাশেদ আর সাদিয়া। সাদিয়ার কোলে কাপড়ে জড়ানো কয়েক মাসের একটি শিশু। তার মুখ খুশিতে উজ্জ্বল। আপু, অবশেষে আমার ভাগ্নির মুখটা দেখতে পেলাম, কি মিষ্টি হয়েছে রে। আর এই দেখ, তোর ছোট্ট ভাগ্নে রায়ান তার কাজিনকে দেখতে এসেছে। সাদিয়ার কোল থেকে রাশেদ তাদের ফুটফুটে ছেলেটাকে নিল। নাফিসার মেয়ের জন্মের ঠিক 2 মাস আগে সাদিয়ার কোল আলো করে রায়ান এসেছিল।
দুই বোন আজ দুই সন্তানের মা। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল। এই হাসি ছিল পরিপূর্ণতার, এই হাসি ছিল এক নতুন যাত্রার। আমার দুই নাতি নাতনি, আল্লাহ আমার কোল ভরিয়ে দিয়েছেন। ভাবা যায় আয়ান, আমরা দুজনে বাবা হয়ে গেলাম। আমাদের ছেলেমেয়েরা একসাথে খেলবে, বড় হবে। আমাদের জীবনের সেরা অধ্যায়টা সবে শুরু হলো ভাইয়া। কেবিনের ভেতরটা তখন খুশির কলরবে পূর্ণ। আয়ান আর নাফিসা তাদের মেয়ের নাম রাখলো আমাইরা, যার অর্থ রাজকন্যা। রাশিদার সাদিয়ার ছেলে রায়ান আর আয়ান রাফিসা, সাদিয়ার ছেলে রায়ান আর আয়ান নাফিসার মেয়ে আমাইরা। দুটো পরিবারকে এক নতুন বন্ধনে বেঁধে ফেলল। 3 দিন পর নাফিসা আর আমাইরাকে নিয়ে আয়ান বাড়ি ফিরল। তাদের চেনা ঘরটাকে আজ নতুন লাগছে। আয়ান পুরো ঘরটা বেলুন আর ফুল দিয়ে সাজিয়েছে। আমাইরার জন্য কেনা ছোট্ট দোলনাটা ঘরের কোণে অপেক্ষা করছে। কিন্তু এই সাজানো গোছানো ঘরের আড়ালে যে স্লিপলেস নাইটস আর অবিরাম ছোটাছুটির জীবন অপেক্ষা করছে, তা তারা টের পেল প্রথম রাতেই। রাত 3টে বাজে। আমেরার কান্নায় দুজনেরই ঘুম ভেঙে গেল। আমি দেখছি। আয়ান নাফিসাকে থামিয়ে দিয়ে, একদম না, তুমি সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। তোমার এখন শুধু বিশ্রাম দরকার, আমি সামলাচ্ছি। আয়ান ছোট্ট আমাইরাকে কোলে তুলে নিল। তাকে নিয়ে সারা ঘর পায়চারি করতে লাগলো। পিঠে আলতো করে কাপড় দিতে লাগলো, পিঠে আলতো করে চাপড় দিতে লাগলো। নাফিসা বিছানায় শুয়ে অপলক চোখে দেখল সেই দৃশ্য। তার স্বামী, যে কিছুদিন আগেও ছিল এক অচেনা যুবক, আজ সে কত দায়িত্ববান একজন বাবা। নাফিসার হৃদয়টা কৃতজ্ঞতায় ভরে গেল। এটাই হয়তো ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ, নিঃস্বার্থ সেবা আর একে অপরের প্রতি গভীর যত্ন। পরের কয়েকটা দিন সাদিয়া যেন নাফিসার ছায়ার সঙ্গে হয়ে রইল। যেহেতু সে মাতৃত্বের এই পথটা কয়েক মাস আগেই পাড়ি দিয়েছে, তাই তার অভিজ্ঞতা নাফিসার জন্য আশীর্বাদ হয়ে এলো। সেদিন বিকেলে আয়ান অফিসে, সাদিয়া আর নাফিসা বারান্দায় বসে আছে। দুটো দোলনায় ঘুমিয়ে আছে রায়ান আর আমাইরা। আমার মাঝে মাঝে খুব ভয় করে সাদিয়া, আমি কি আমায়রার জন্য একজন ভালো মা হতে পারবো? সবটা ঠিকঠাক করতে পারবো তো? আপু, এই ভয়টা দুনিয়ার সব নতুন মায়েরই হয়। আমিও প্রথম প্রথম খুব ভয় পেতাম, কিন্তু তুই তো একা নোস। মা আছেন, আমি আছি, ভাইয়া আছে, আর সবচেয়ে বড় কথা আয়ান ভাই আছে। আমি তো ওকে দেখে অবাক হয়ে যাই। ও শুধু একজন ভালো স্বামী নয়, একজন অসাধারণ বাবাও। ও না থাকলে আমি কি করতাম আমি জানি না। তোরা দুজন মিলে ঠিক সব সামলে নিবি, দেখিস। দুই বোনের এই আলাপচারিতা তাদের সম্পর্কটাকে আরো মজবুত করে তুলল। তারা এখন আর শুধু বোন নয়, তারা একে অপরের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। সপ্তাহ খানেক পরের এক রাত, আমাইরা অনেকক্ষণ পর ঘুমিয়েছে। আয়ান আর নাফিসা ক্লান্ত শরীরে বারান্দায় এসে বসলো। অনেকদিন পর একটুখানি অবসর। আয়ান নাফিসার কাঁধে হাত রাখলো। নাফিসা পরম শান্তিতে তার বুকে মাথা রাখলো। কেমন লাগছে আমার পৃথিবীর রানী আর আমাদের রাজকন্যার মা? ক্লান্ত, কিন্তু এত সুখ আমি আমার জীবনে কখনো পাইনি আয়ান। মনে হচ্ছে আর কিছু চাওয়ার নেই। আমাদের গল্পটা কি অদ্ভুত, তাই না? কোথায় এর শুরু হয়েছিল আর আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি। হয়তো সেরা প্রেমের গল্পগুলো এইভাবেই অপ্রত্যাশিতভাবে শুরু হয়। যেটাকে আমরা সবচেয়ে বড় ভুল ভাবি, সেটাই হয়তো জীবনের সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। নাফিসার কপালে চুমু খেয়ে, ধন্যবাদ নাফিসা, আমাকে বাবা ডাকার মতো একটা মিষ্টি কারণ দেওয়ার জন্য। আয়ান নাফিসাকে নিজের সাথে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তাদের সামনে তখন ঘুমন্ত শহর, আর তাদের কোলে তাদের ছোট্ট পৃথিবী। যে ভালোবাসার জন্ম হয়েছিল দ্বিধা আর সংকোচের মধ্যে, সেই ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে মাতৃত্ব আর পিতৃত্বের স্বর্গীয় অনুভূতিতে। তাদের সিনিয়র বিআইন আর ছোট বোনের দেবরের পরিচয়টা মুছে গিয়ে জন্ম নিয়েছে এক নতুন পরিচয়, আমাইরার বাবা আর মা। আমাইরাকে নিয়ে বাড়ি ফেরার পর প্রথম কয়েকটা সপ্তাহ যেন স্বপ্নের মতো কেটে গেল। পরিবারের সবার আদর, যত্ন আর ভালোবাসা আয়ান আর নাফিসা বুঝতেই পারেনি নতুন দায়িত্বের আসল গভীরতা। কিন্তু এরপরে শুরু হলো বাস্তবতার মুখোমুখি হওয়া। স্লিপলেস নাইটস, আমাইরার কোনো কারণ ছাড়াই চোখের জলে ভেজা কান্না, আর দুজনের কর্মব্যস্ত জীবনের ছাপ। সব মিলিয়ে তাদের গোছালো জীবনে এক ধরনের মিষ্টি বিশৃঙ্খলা তৈরি করেছিল। মাতৃত্বকালীন ছুটি শেষ করে নাফিসা আবার অফিসে জয়েন করেছে। একদিকে অফিসের গুরুদায়িত্ব, অন্যদিকে মেয়ের জন্য সারাক্ষণ মনটা পড়ে থাকা। নাফিসার উপর দিয়ে প্রচন্ড মানসিক এবং শারীরিক ধকল যাচ্ছিল। আয়ান তার সর্বোচ্চটা দিয়ে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু ক্লান্তি আর ঘুমের ঘাটতি তাদের দুজনের মেজাজেই প্রভাব ফেলছিল।
এক গভীর রাতে প্রায় মাসখানেক পর আমায়রা কিছুতেই ঘুমাচ্ছিল না, একটানা কেঁদেই যাচ্ছিল। আয়ান আর নাফিসা দুজনেই তাকে শান্ত করার সব রকম চেষ্টা করে ব্যর্থ। কি যে হলো মেয়েটার! কাল সকালে আমার এত জরুরি একটা প্রেজেন্টেশন, এইভাবে সারা রাত জাগলে আমি কাল দাঁড়াতেই পারবো না। আমায়রাকে কোলে নিয়ে পায়চারি করতে করতে, ও তো ইচ্ছে করে কাঁদছে না নাফিসা, নিশ্চয়ই কোনো কষ্ট হচ্ছে। কষ্ট তো আমারও হচ্ছে আয়ান। আমার মনে হচ্ছে সব দায়িত্ব যেন একা আমার, অফিস, বাচ্চা, ঘর, আমি আর পারছি না। নাফিসার কথাটা আয়ানের বুকে গিয়ে বিঁধল। সেও তো গত 1 মাস ধরে প্রায় ঘুমায়নি। অফিস থেকে ফিরেও বাচ্চার সব কাজে সাহায্য করে। আমি সাহায্য করছি না? সারা রাত জেগে ওর খেয়াল রাখা, সকালে তোমাকে অফিসে নামিয়ে দেওয়া, ফেরার পথে বাজার করা, এগুলো কি কিছুই না? আমি সেভাবে বলিনি, কিন্তু দিন শেষে মা তো আমি, তাই না? সব চিন্তা তো আমাকেই করতে হয়। আর আমি বাবা হিসেবে কোনো চিন্তাই করি না, তাই তো? ছোট্ট একটা অসুবিধা, কিন্তু অনিদ্রা আর ক্লান্তির কারণে তা বড় আকার ধারণ করলো। সেই রাতে প্রথমবারের মতো তাদের ঘরে এক নীরব শীতল নীরবতা নেমে এলো। আমায়রা একসময় ঘুমিয়ে পড়লো, কিন্তু আয়ান আর নাফিসা দুইজন দুই দিকে মুখ ফিরিয়ে জেগে রইল। পরদিন সকালে ঘরটা থমথমে। আয়ান কোনো কথা না বলে নিজের মতো তৈরি হয়ে নিল। নাফিসাও চুপচাপ মেয়ের জন্য খাবার বানাচ্ছে। আয়ান নাফিসাকে অফিসে নামিয়ে দেওয়ার সময়ও দুজনের মধ্যে কোনো কথা হলো না। অফিসে গিয়েও নাফিসার মনটা কচকচ করতে লাগলো। সে বুঝতে পারছিল কথাটা ওভাবে বলা তার ঠিক হয়নি। আয়ান তার জন্য যা করে তা হয়তো অন্য কোনো স্বামী করেও না। সেদিন বিকেলে অফিস থেকে একটু আগে ভাগেই বাড়ি ফিরল আয়ান। হাতে তার প্রিয় বেলি ফুলের মালা আর একটা বাক্স। নাফিসা তখন আমায়রাকে খাওয়াচ্ছিল। আয়ান কোনো কথা না বলে বাক্সটা নাফিসার সামনে রাখলো। নাফিসা খুলে দেখলো ভেতরে একটা সুন্দর কফি মগ, আর তাতে লেখা ওয়ার্ল্ডস বেস্ট মম অ্যান্ড দ্য পিলার অফ আওয়ার ফ্যামিলি। মগটা দেখার সাথে সাথে নাফিসার চোখ পানিতে ভরে গেল। সে আয়ানের দিকে তাকালো। আমি দুঃখিত নাফিসা, আমি হয়তো তোমার কষ্টটা পুরোপুরি বুঝতে পারিনি। আমি জানি একজন কর্মজীবী মায়ের জন্য এই সময়টা কতটা কঠিন। আমি তোমাকে কোনোদিনও একা অনুভব করতে চাইনি। আমার ভুল হয়ে গেছে আয়ান, আমি খুব ক্লান্ত ছিলাম, তাই ওভাবে বলে ফেলেছি। তুমি আমার জন্য যা করো তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তুমি না থাকলে আমি ভেঙেই পড়তাম। আমরা তো একটা টিম, আর টিমের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু আমরা সেটা ঠিক করে নেব, তাই না? আয়ান নাফিসার চোখের জল মুছিয়ে দিয়ে তাকে কাছে টেনে নিল। বেলি ফুলের মালাটা তার চুলে পরিয়ে দিল। আজ থেকে আমার এরা রাতের দায়িত্ব পুরোপুরি আমার। তুমি নিশ্চিন্তে ঘুমাবে, তোমার বিশ্রামটা এখন সবচেয়ে বেশি দরকার। কিন্তু তোমারও তো অফিস আছে। আমরা ভাগাভাগি করে নেব। এসো আমরা একটা রুটিন বানাই, আমরা একসাথে এই চ্যালেঞ্জটা পার করব। সেই ছোট্ট ঝগড়াটা তাদের সম্পর্ককে দুর্বল করার বদলে আরো শক্তিশালী করে তুলল। তারা বুঝতে পারল ভালোবাসা মানে শুধু রোমান্টিক মুহূর্ত নয়, কঠিন সময়ে একে অপরের শক্তি হয়ে ওঠা। দেখতে দেখতে আমায়রার বয়স 1 বছর হয়ে গেল। এর মধ্যে সে হামাগুড়ি দিতে শিখেছে, আধো আধো বলে মা মা বা বা বলতে শিখেছে। তার প্রথম জন্মদিনে বাড়িতে ছোট্ট একটা আয়োজন করা হলো। রাশেদ, সাদিয়া, রায়ানার পরিবারের সবাই এসেছে। আমায়রা তার ছোট্ট ছোট্ট পায়ে পুরো ঘর ঘুরে বেড়াচ্ছে আর হাসছে। কেক কাটার সময় আমায়রাকে কোলে নিয়ে আয়ান আর নাফিসা একে অপরের দিকে তাকালো। তাদের চোখে মুখে ক্লান্তি আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে এক অনাবিল সুখ আর পরিপূর্ণতা। নাফিসার কানের কাছে এসে, দেখেছিস আপু, তোরা দুজন মিলে কি সুন্দরভাবে সবটা সামলে নিলি। তোদের দেখলে হিংসে হয়। তোদের দেখেও তো আমাদের একই কথা মনে হয়। আয়ান দেখলো নাফিসা তার মেয়ের দিকে তাকিয়ে হাসছে। সেই হাসিটা আগের চেয়েও অনেক বেশি সুন্দর, অনেক বেশি অর্থপূর্ণ। সে এবার অলক্ষ্যে নাফিসার হাতটা শক্ত করে ধরল। গত 1 বছর ছিল তাদের জীবনে সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সুন্দর বছর। তারা শুধু বাবা মা হয়নি, তারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠেছে। ক্যালেন্ডারের পাতায় আজ 2022 সালের 12ই সেপ্টেম্বর, শুক্রবার। দিনটা শুধু একটা সাধারণ ছুটির দিন নয়, এটা আয়ান আর নাফিসার জীবনের একটা বিশেষ মাইলফলক, তাদের 4র্থ বিবাহ বার্ষিকী। তবে এবারের উদযাপনটা শহরের কোলাহলপূর্ণ ফ্ল্যাট বাড়িতে নয়, বরং তার থেকে অনেক দূরে নীলফামারীর জল ঢাকা উপজেলায় তিস্তার পার ঘেঁষে গড়ে ওঠা এক টুকরো স্বর্গে, তাদের স্বপ্নের বাড়ি। আয়ানের নিজের হাতে ডিজাইন করা সেই বাড়ি, যার কথা সে একদিন শুধু স্কেচ বুকেই এঁকেছিল। শরতের ছলমলে সকাল, বাড়ির সামনে বিশাল সবুজ লন, তার একপাশে বেলি আর হাসনা হেনার ছড়, বাতাসে ফুলের মিষ্টি গন্ধ।
লনের মাঝখানে একটা কাঠের দোলনায় বসে আছে নাফিসা, হাতে তার সকালের চায়ের কাপ। তার শান্ত দৃষ্টি অনুসরণ করছে তারই ছোট্ট প্রতিচ্ছবি 2.5 বছরের আমাইরাকে, যে কিনা খালি পায়ে শিশির ভেজা ঘাসের উপর প্রজাপতির পেছনে ছুটছে আর খিলখিল করে হাসছে। এই দৃশ্যটা এতটাই নিখুঁত যে মনে হয় কোনো শিল্পীর আঁকা ছবি। আয়ান ভোরে নরম আলো গায়ে মেখে বারান্দা থেকে বেরিয়ে এলো। সে নিঃশব্দে নাফিসার পেছনে এসে দাঁড়ালো, তারপর 2 হাত দিয়ে তাকে আত্ম করে জড়িয়ে ধরলো। নাফিসা পরম আবেশে আয়ানের বুকে মাথা রাখলো। শুভ বিবাহ বার্ষিকী আমার ভালোবাসা। তোমাকেও আমার জাদুকর। কি ভাবছিলে এত মন দিয়ে? ভাবছিলাম জীবনটা কত অদ্ভুত। 6 মাস হলো আমরা এখানে এসেছি, কিন্তু এখনো আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগে। শহরের ওই ব্যস্ত জীবন ছেড়ে এখানে এসে কি তোমার কষ্ট হয় আয়ান? নাফিসার চুলে চুমু খেয়ে। কষ্ট? আরে আমি তো জীবনের আসল অর্থটা এখানে এসে খুঁজে পেয়েছি। আমার নিজের ফার্ম এখন অনলাইনে চলে। ক্লায়েন্ট মিটিংয়ের জন্য মাসে 2-1 বার ঢাকা গেলেই হয়। বাকিটা সময় আমি আমার 2 রানীর সাথে আমার রাজ্যে থাকি। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? আর তুমি, তোমার ওয়ার্ক ফ্রম হোম কেমন চলছে? ভালোই, তবে ভাবছি এবার কনসালটেন্সিটা কমিয়ে দেব। অন্য কিছু করার ইচ্ছে আছে। সেটা পরে হবে, কিন্তু তার আগে তোমার জন্য একটা ছোট্ট উপহার আছে। আয়ান নাফিসাকে নিয়ে ঘরের ভেতরেই গেল। ঘরের দেয়াল জুড়ে কোনো দামি পেন্টিং নেই, আছে শুধু তাদের ভালোবাসার মুহূর্তগুলো। আয়ান একটা বড় স্ক্রিনে একটা ভিডিও প্লে করলো। এটা সে গত 1 সপ্তাহ ধরে নাফিসার অগোচরে তৈরি করেছে। স্ক্রিনে প্রথম ভেসে উঠল তাদের বিয়ের ছবিটা। দুজনেই কেমন যেন জড়সড়, চোখে মুখে ভয় আর অনিশ্চয়তা। দেখো দেখো আমাদের কি অবস্থা ছিল। মনে হচ্ছে দুজনকে জোর করে সাজিয়ে বসিয়ে দিয়েছে। জোর করেই তো দিয়েছিল, কিন্তু সেই জোরটা যে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে যাবে তা কে জানতো। পরের ছবিটা শ্রীমঙ্গলে সে ভাঙা ভাঙলুর সামনে তোলা। ঝড়ে ভেজা ক্লান্ত দুটো মুখ, কিন্তু নাফিসার কাঁধে আয়ানের জ্যাকেট আর দুজনের হাতে হাত। ছবিটা যেন তাদের সম্পর্কের প্রথম মোড় বদলের গল্প বলছে। এরপর এলো পার্টিতে তোলা নাফিসার ছবি, যেখানে সে আত্মবিশ্বাসে ভরপুর। তারপর হাসপাতালে লেবার রুমে তোলা একটা ছবি, যেখানে আয়ান নাফিসার হাত ধরে আছে। আর সবশেষে ছোট্ট আমাইরাকে কোলে নিয়ে তাদের প্রথম ছবি। প্রতিটি ছবির পেছনে আয়ান হালকা ভলিউমে তাদের প্রিয় গানটা বাজিয়েছে। ভিডিওটা শেষ হলো বাড়ির সামনে লনে তোলা তাদের আজকের একটা ছবি দিয়ে, আর নিচে লেখা একটি অপ্রত্যাশিত গল্পের সুখী বর্তমান। ভিডিওটা শেষ হওয়ার পর নাফিসা আর নিজেকে সামলাতে পারল না। সে কান্না ভেজা চোখে আয়ানকে জড়িয়ে ধরল। এর চেয়ে সুন্দর উপহার আর কিছুই হতে পারে না আয়ান। তুমি আমাদের পুরো জীবনটাকে এক ফ্রেমে বেঁধে দিয়েছো। আমাদের জীবনটাই তো তোমার দেওয়া সেরা উপহার নাফিসা। দুপুর নাগাদ রাশেদ, সাদিয়া আর তাদের 3.5 বছরের ছেলে রায়ান ঢাকা থেকে এসে হাজির হলো। দুটো পরিবার একসাথে হতেই বাড়িটা যেন আরো জীবন্ত হয়ে উঠল। বিকেলে লনে মাদুর পেতে সবাই মিলে আড্ডা দিচ্ছে। রায়ান আর আমাইরা তাদের নিজেদের ভাষায় কিসব বলে আর খেলে বেড়াচ্ছে। সত্যি বলছি আয়ান, তোর এই বাড়িটা দেখলে আমার হিংসে হয়। কি শান্ত সুন্দর পরিবেশ। আমাদের তো সারাদিন ঢাকার জ্যাম আর দূষণের মধ্যেই কেটে যায়। তুমিও চলে এসো ভাইয়া, পাশে তো অনেক জায়গা আছে। আর একটা বাড়ি বানিয়ে ফেলবো, 2 ভাই একসাথে থাকবো। 2 ভাই যখন তাদের ভবিষ্যৎ নিয়ে গল্প করছে, তখন অন্য পাশে 2 বোন তাদের বর্তমান নিয়ে ব্যস্ত। আপু, তোদের দুজনকে দেখলে মনে হয় তোদের ভালোবাসাটা প্রতিদিন নতুন করে জন্মায়। কিভাবে পারিস তোরা? আমাদের তো রায়ানের পেছনে দৌড়াতেই দিন শেষ। ভালোবাসার যত্ন করলে তা কখনো পুরনো হয় না সাদিয়া। আয়ান খুব যত্নশীল। ও শুধু ভালো স্বামী বা ভালো বাবাই নয়, ও আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি ওর কাছে কিছু লুকাতে পারি না। নাফিসা দেখলো আয়ান তখন আমাইরার সাথে মাটিতে বসে ওকে ঘাস ফুল দিয়ে মালা গাঁথা শেখাচ্ছে। একটা সফল আর্কিটেক্ট তার সব অহংকার ভুলে গিয়ে শিশুর মতো শিশুর সাথে মিশে গেছে। এই দৃশ্যটা নাফিসার মনকে এক অনাবিল শান্তিতে ভরিয়ে দিল। সন্ধ্যা নেমে আসার পর বাড়িটা আলোয় সেজে উঠল। রাশেদ আর সাদিয়া বাচ্চাদের নিয়ে ঘরের ভিতরে চলে গেল। আয়ান নাফিসার হাত ধরে তাকে বাড়ির পেছন দিক দিয়ে নিয়ে গেল, যেখানে তিস্তার হালকা স্রোতের শব্দ শোনা যায়। সেখানে নদীর পাড় ঘেঁষে আয়ান একটা সুন্দর কাঠের দিক তৈরি করেছে, ঠিক যেন তাদের ব্যক্তিগত জেটি। সেখানে 2টো আরাম কেদারা আর একটা ছোট টেবিল রাখা। আমাদের নতুন ছাদ কেমন লাগলো? আমার ভাষা নেই আয়ান। তুমি আমার সব না বলা ইচ্ছেগুলো কি করে বুঝতে পারো? কারণ তোমার ইচ্ছেগুলো তো আর তোমার নেই, ওগুলো এখন আমাদের। তারা
দুজন পাশাপাশি বসলো। শরতের রাতের আকাশে কোটি কোটি তারা, নদীর জলে তাদের ছায়া পড়েছে। সকালে তুমি বলছিলে না তোমার আর চাকরি করতে ইচ্ছে করছে না? কেন যেন মনে হয় জীবনটা আরো শান্ত, আরো প্রকৃতির কাছাকাছি কিছু চাই। নদীর ওপারে একটা জায়গা দেখিয়ে, ওই দেখো, আমাদের জমির ওই অংশটা আমি এখনো খালি রেখেছি। কেন? তোমার জন্য। আমি জানি তুমি গাছ ভালোবাসো, ফুল ভালোবাসো। আমি ভাবছিলাম ওখানে যদি আমরা একটা ছোট নার্সারি করি বা অর্গানিক সবজির ফার্ম, যেখানে তুমি নিজের হাতে সবটা করবে। তোমার নিজের একটা জগৎ হবে, যেখানে তোমার বস হবে প্রকৃতি আর তুমি নিজে। নাফিসা স্তব্ধ হয়ে গেল। এই মানুষটা তাকে কতটা ভালোবাসলে, তাকে কতটা বুঝলে এমন একটা স্বপ্ন দেখতে পারে। তার শুধু শারীরিক বা মানসিক স্বাচ্ছন্দ্য নয়, তার আত্মার শান্তির কথাও ভাবে। আয়ান, তুমি আমাকে প্রতি মুহূর্তে নতুন করে তোমার প্রেমে ফেলো। নাফিসাকে কাছে টেনে নিয়ে, কারণ তুমি আমার সেই ভালোবাসা যাকে আমি সারা জীবন ধরে নতুন করে আবিষ্কার করতে চাই। আয়ান নাফিসার ঠোঁটে ডুব দিল। নদীর বয়ে চলার শব্দ আর রাতের নিস্তব্ধতা সাক্ষী রইল তাদের সেই গভীর চুম্বনের। আমাদের গল্পটা আমি সত্যিই কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আয়ান। নাফিসাকে বুকে জড়িয়ে ধরে। কোনো গল্পের দরকার নেই নাফিসা। কিছু গল্প বইয়ের পাতায় লেখা থাকে, আর কিছু গল্প আমাদের বেঁচে থাকতে হয়। আমাদের গল্পটা দ্বিতীয়টা। এই গল্প কোনোদিন শেষ হওয়ার জন্য লেখা হয়নি। এই গল্প লেখা হয়েছে প্রতিদিন একে অপরকে সাথে নিয়ে নতুন করে বাঁচার জন্য। সিনিয়র বিআইনার ছোট বোনের দেবর। এই পরিচয় নিয়ে যে গল্পের শুরু হয়েছিল, আজ তা পূর্ণতা পেয়েছে ভালোবাসা, বিশ্বাস আর একে অপরের স্বপ্নে নিজেকে বিলিয়ে দেওয়ার এক মহাকাব্যে। তাদের এই গল্প হয়তো কোনোদিন শেষ হবে না।